করে একটু কাজ পড়ে গেছিল। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার, আচ্ছা, সমস্যা নেই। শুরু করি। স্ক্রিনটা শেয়ার হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে একটা বিষয় দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আপনাদের ক্লাসের যে শিডিউল, সেটা কিন্তু রোজার মাস থেকে চেঞ্জ হয়ে যাবে আর কি। এটা মনে হয় আপনারা সবাই জানেন, তবু একটু রিমাইন্ডার দিয়ে দিই। তো আজকে ক্লাসটা যেমন আজকে আমাদের 12টা 10-এ শুরু হওয়ার কথা ছিল আর কি, তো এটা কিন্তু এখন শুরু হবে হচ্ছে 11টা 10-এ আর কি, মানে রোজার মাস থেকে। ঠিক আছে, তো এটা যেন আমাদের সবাই একটু খেয়াল থাকে আর কি। তো পরবর্তী তারা 11টা 10 থেকে 12টা 10 আর কি ক্লাসের টাইম, 1 ঘন্টা সময় থাকবে এই ক্লাস। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখে সবাই। আচ্ছা, তো আমাদের পড়ানো হচ্ছিল মনে হয় সিএনএন। তো সিএনএন নিয়ে কথা বলছিলাম আমরা। তো সিএনএন এর হচ্ছে রেজনেট থেকে আমাদের আসলে পড়ার কথা আমাদের। আমরা শুরু করি। তো কোনো কিছু বুঝতে যদি আপনার সমস্যা হয় পড়ানোর সময়, তাহলে আমাকে অবশ্যই থামাবেন, আমার কোশ্চেন করবেন। তো আমি শুরু করছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে ঠিক মতন? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, প্রথমে একটা বিষয় হচ্ছে যে রেজনেটটা আসলে কি বা কেন দরকার হয়, সেটা একটু বুঝতে হবে আগে। আমাদের আছে কিন্তু, যদিও মাত্র মনে হচ্ছে 2টা স্লাইড, কিন্তু এখানে অনেকগুলো কনসেপ্ট আমার শিখবো আজকে। আচ্ছা, তো প্রথমেই যে কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করবো, একটা মুছে নিয়ে যাবে এই বোর্ডটা। সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ভ্যানিশিং or gradient exploding problem. ঠিক আছে, এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, মানে ইমেজ থেকে মানে হচ্ছে ফিচার পড়া বা ফিচার বোঝা, এটাতে আসলে আমরা হিউম্যানরা খুবই এফিশিয়েন্ট। ঠিক আছে, মানে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে হচ্ছে যে আমরা ইমেজ দেখায় এক্সপার্ট হবো এভাবে করে। কারণ কি? কারণ হচ্ছে থ্রি ডি যে ভিউ, থ্রি ডি ভিউ আমাদের দৌড়াতে হয়, হাঁটতে হয়, আমাদের লাফালাফি করতে হয়, আমাদের বহু কাজ করতে হয়। মানে আমরা যা কিছুই করি দেখেন, সব কিন্তু থ্রি ডি স্পেসে করি আমরা, তাই না? আমাদের কাজ পুরো করার জন্য কিন্তু আমাদের আসলে মানে ইমেজ সম্বন্ধে খুবই খুবই ভালো একটা ধারণা আমাদের থাকা দরকার পড়ে। তা না হলে কিন্তু আসলে আমাদের পক্ষে মানে কাজ কারবার করা আসলে সম্ভব না, ডে টু ডে কাজ কারবার করা। তো এই কারণে আমাদের জন্য ইমেজ নিয়ে কাজ করাটা বা ইমেজের ফিচার বোঝাটা খুব সহজ এজ এ হিউম্যান। কিন্তু এই কাজটা মেশিনের জন্য ঠিক ততটাই কঠিন আসলে। ঠিক আছে, মেশিনের জন্য এই কাজটা হচ্ছে খুবই হার্ড একটা কাজ। তো যেটা আসলে আমাদের একটা ডিফল্ট নোশন হচ্ছে যেটাই, যে আমরা একটা নেটওয়ার্ককে যত ডিপ করতে পারি। ডিপ মানে কি? মনে করেন যে একটা নেটওয়ার্কে মনে করেন কনভলিউশন লেয়ার আছে, মনে করেন একটা নেটওয়ার্কে হচ্ছে মনে করেন যে 20টা, আর আরেকটা আছে মনে করেন 100টা। তো কোনটা আসলে বেশি ভালো হওয়া উচিত? 100টারটাই বেশি ভালো হওয়া উচিত আসলে, কারণ হচ্ছে এখানে অনেক বেশি লেয়ার আছে, অনেক প্যারামিটার আছে। সো বিভিন্ন ধরনের কমপ্লেক্স ফিচার লার্নিং এ তো অনেক সুবিধা হওয়ার কথা এই নেটওয়ার্কটা, যেখানে আসলে লেয়ারের সংখ্যা 100টা। কিন্তু বাস্তবে দেখা যায় যে এ আসলে খুবই একটা বাজে পারফর্ম করা শুরু করে, মানে পারফরমেন্সটা দেখা যায় অনেক সময় খুব বাজে হওয়া শুরু করে। তো এর পিছনে একটা বড় কারণ হচ্ছে গ্রেডিয়েন্ট ভ্যানিশিং অথবা গ্রেডিয়েন্ট এক্সপ্লোরিং প্রবলেম। মানে নর্মালি আমাদের নোশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যখন লেয়ারের সংখ্যা বাড়ালে আসলে আমার মডেলের লার্নিং এবিলিটি বাড়ার কথা। কিন্তু দেখা যায় যে লার্নিং এবিলিটি না বেড়ে আরো অবস্থা খারাপ হওয়া শুরু হয়। তো এটা কেন হয় সেটা নিয়ে আমরা প্রথমে আজকে আলোচনা করব। তো আমরা অলরেডি পরীক্ষাও দিয়ে আসছি ব্যাক প্রপাগেশনের উপরে। তো এখানে আমাদের ব্যাক প্রপাগেশনের যে আইডিয়াটা, সেটা খুব ভালো মতোই আমাদের এখানে কাজে লাগবে। তো আমরা একটু দেখি কিভাবে কাজে লাগে আমাদের। তো আমি একটা খুবই একটা হাই লেভেল একটা ডায়াগ্রাম আঁকবো এখন। ঠিক আছে, মনে করেন যে এটা হচ্ছে আমার ইনপুট লেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনপুট লেয়ার।
এটা হচ্ছে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4, লেয়ার 5, লেয়ার 6, লেয়ার 7। ঠিক আছে, প্রত্যেক লেয়ারেই হচ্ছে আমাদের কেবলমাত্র একটা করে নোড আছে। ঠিক আছে, জাস্ট ফর সিম্পলিসিটি পারপাস আই হ্যাভ ড্রন দিস। এখন একটা বিষয় একটু চিন্তা করেন, এখানে যে ওয়েটটা আছে, এখানে যে ওয়েটটা আছে, এটা এটা হচ্ছে লস ফাংশন আমার এল। এখানে যে ওয়েটটা আছে, আমি যদি ডেল এল ডেল ডাব্লিউ হিসাব করতে চাই, তাহলে আসলে কি করতে হবে একটু বলেন তো। এখানে সবগুলো ডেরিভেটিভকে গুণ করতে হবে না? এটা কি আমাদের মনে আছে তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন চিন্তা করেন তো, মনে করেন যে এখানে এখানকার ডেরিভেটিভ যেগুলো আছে, এগুলোর ভ্যালু মনে করেন 0.9, প্রত্যেকের ভ্যালু, প্রত্যেকের হলো কত? 0.9 মনে করেন। আচ্ছা, এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। আচ্ছা, তো 0.9 টু দি পাওয়ার 8 কত আসে দেখেন তো। 0.9 টু দি পাওয়ার 8, আমার হাতে এখন ক্যালকুলেটর নাই আসলে। হ্যাঁ, কি পাওয়ার করা যায়? আচ্ছা, ঠিক আছে, এখন 4 হলো। আচ্ছা, মনে হয় 0.43 আসে, মনে হয় নাকি 0.43 আসে? জি স্যার, 0.43 আসে। 0.43 আসে। আচ্ছা, তো একটা বিষয় একটু খেয়াল করেন, আমাদের কিন্তু গ্রেডিয়েন্টের ভ্যালুটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, তাই না? কারণ হচ্ছে যেহেতু আমাদের 1 এর চেয়ে ছোট সংখ্যাটা, কাজে যত আমি আসলে মাল্টিপ্লিকেশন, যত আমি আসলে পাওয়ার বাড়াচ্ছি এটা, তত কিন্তু আমার আসলে ভ্যালুটা কমে গেল। এখানে এসেছিল সেটা হলো 0.43। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন যে লেয়ারের সংখ্যা 8টা, মনে করেন 100টা আছে। ঠিক আছে, একটু একটু দেখেন তো আরেকবার, 0.9 টু দি পাওয়ার 100 কত হয়? একটু দেখে আমাকে বলেন তো, 0.9 টু দি পাওয়ার 100 কত হয়? 2.65 into 10 to the power -5। আচ্ছা, এই যে সাকিব মাহমুদ দিয়েছে আমাদেরকে অলরেডি, আমি যে এখানে এটাই জাস্ট কপি পেস্ট করি। ঠিক আছে, তো এটা হয় হচ্ছে এই যে এখানে এখানে দেখি পয়েন্ট পয়েন্ট 4.02 নাকি, এরকম কিছু একটা মনে হয়। আচ্ছা, তো এটা হয় হচ্ছে এরকম কিছু একটা। তো আমাকে এখন একটু আপনারা একটু বলেন যে এই যে ভ্যালুটা যে আসলো, এই যে ভ্যালুটা যে আসলো, মানে এই ভ্যালুটা কি আসলে আমাদের জন্য কি খুব একটা কার্যকর হবে কিনা? কারণ হচ্ছে আমরা আসলে কিভাবে ওয়েটটাকে আপডেট করি? আমরা করি হচ্ছে ডাব্লিউ মাইনাস ডেল এল ডেল ডাব্লিউ, তাই না? এটাই তো আমরা করি, তাই না? তো এখন এই জিনিসটার মান যদি হয় হচ্ছে পয়েন্ট, এটা এরকম যদি মান হয় যে পয়েন্ট অনেকগুলো শূন্য, তারপর হচ্ছে 2, তার উপর তো আবার লার্নিং রেট তো আছে, সেটা আরো কমায় দিবে, তাহলে কি আমাদের ওয়েবটা আদৌ আপডেট হবে? কি মনে হয়? আমি সিনারিওটি বোঝাতে পেরেছি? এখানে আমি এখন লেয়ার রেখেছি হচ্ছে 8টা। আমি ধরলাম যে 8টা লেয়ার না, লেয়ার আছে হচ্ছে 100টা। তো লেয়ার যদি 100টা হইতো, তাহলে তো আসলে এই যে 0.9 এর যে গুণটা, এই গুণটা হয়তো 100 বার। সেই ক্ষেত্রে আমার গ্রেডিয়েন্টের মান হয়তো অনেক ছোট একটা মান, তাই না? তো এই ছোট একটা মান দিয়ে আমি যদি আসলে মাইনাস করি ডাব্লিউ কে, তাহলে আসলে এফেক্টিভলি কিছুই আসলে মাইনাস হলো না। সো দ্য সাবট্রাকশন ইজ অলমোস্ট, আমি যে আসলে এখানে এটি কাজটি করলাম ডাব্লিউ মাইনাস জিরো, মানে অলমোস্ট ছোট অফ লাইক দ্যাট, তাই না? আমরা আসলে ডাব্লিউ মাইনাস জিরো করতেছি অ্যাকচুয়ালি, কারণ এটা এত ছোট একটা সংখ্যা, সো এটা ছোট অফ লাইক জিরোই হয়ে যাচ্ছে। আর এটার মধ্যে যদি 0.9 না হয়, আরো যদি ছোট হয়, হতেই পারে এটা 0.3 হতে পারে, তাহলে তো মনে করেন যে আসলে জিরোই হয়ে যাবে অলমোস্ট, মানে এটা দেখাই যাবে না অলমোস্ট। ঠিক আছে, তো এই যে প্রবলেমটা, মানে এই যে আপনার যেগুলো হচ্ছে ডিপ নিউরাল নেটওয়ার্ক, যেগুলো ডিপ নিউরাল নেটওয়ার্কে এই যে প্রবলেমটা, এই প্রবলেমের নামই হচ্ছে গ্রেডিয়েন্ট ভ্যানিশিং প্রবলেম। আমি বোঝাতে পারছি কথাটা? জি স্যার। তার মানে যেগুলো হচ্ছে আমাদের আর্লিয়ার লেয়ার, যেগুলো মানে যে লেয়ারগুলো হচ্ছে শুরুর দিকে আছে আমাদের, সেই শুরুর দিকের লেয়ারগুলোতে আসলে ডিপ নেটওয়ার্কে, মানে আমি এমনিতে কিন্তু আমি আগে বলে দিচ্ছি যে আমাদের জন্য কিন্তু ডিপ নেটওয়ার্ক ভালো, মানে ডিপ নেটওয়ার্ক আর গুড। কারণ একটা নেটওয়ার্ক যত ডিপ হবে, যত লেয়ার বেশি হবে, তত তার কমপ্লেক্স ফিচার লার্নিং এর অ্যাবিলিটি বাড়বে। কিন্তু সেই সাথে আবার এই শুরুর দিকে যে ওয়েট গুলো আছে, এগুলোর আপডেট হওয়ার প্রবণতা অনেক কমে যেতে পারে, যদি না আমার এটার মান হচ্ছে লেস দেন জিরো হয়। মানে হচ্ছে 0.9 0.4 0.5 টাইপের, বা 1 এর চেয়ে ছোট আর কি, লেস দেন জিরো বলতেছে, ঠিক করছি, সরি।
লেস দেন 1 আর ভুল করে দুটো বলতেছি, ঠিক আছে, মানে 0 থেকে 1 এর মধ্যে যদি হয় সেটা, তাহলে হচ্ছে আমাদের আসলে এটা একটা সমস্যা হতে পারে। এখন আপনারা নিশ্চয়ই গ্রেডিয়েন্ট এক্সপেরিমেন্টটা বুঝে গেছেন। গ্রেডিয়েন্ট এক্সপেরিমেন্টটা ঠিক সেটা উল্টাটা মানে কি, মনে করেন এখানে 0.9 হলো না, মনে করেন আমি এখন ধরতেছি যে এখানে হচ্ছে 1.1, ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন এখানে যদি 1.1 হয় তাহলে 1.1 টু দি পাওয়ার 100 কত হবে একটু বলেন তো প্রয়োজন। এটা একটু কেউ করে আমাকে একটু জানান কত হয়। Sir, 13780.6. আচ্ছা, মানে 13780 এই টাইপের কিছু একটা। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু একটা হিউজ ভ্যালু, তাই না? 13,780 কিন্তু একটা হিউজ ভ্যালু। এখন আমি যদি ডাব্লিউ থেকে 13,780 যদি বিয়োগ করি, মানে আমি যদি ডাব্লিউ মাইনাস 13,780 যদি করি বা এই টাইপের কিছু যদি আমি করি আসলে, হ্যাঁ আমার কাছে লার্নার রেট আছে, দ্যাটস ট্রু, বাট স্টিল হচ্ছে আমার ভ্যালুটা কিন্তু মোটামুটি বড়ই থাকে আসলে। তো এরকম যদি বড় বড় সংখ্যা যদি বিয়োগ করে ডাব্লিউ থেকে, তাহলে আসলে আমরা অলরেডি দেখে আসছি আমাদের এই যে যখন আমরা লস ফাংশন যখন করেছিলাম যে আমাদের কি হয়, এটা পাস হয়ে যেতে পারে। পাশে এখানে চলে যেতে পারে, তাই না? এটা আমরা দেখেছি। তো এটাই হচ্ছে আসলে গ্রেডিয়েন্ট এক্সপোনেন্ট প্রবলেম। তো আসলে মানুষজন যখন মানে কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের পারফরমেন্স বাড়ানোর জন্য চেষ্টা করছিল, তখন তাদের একটা প্রচেষ্টা ছিল হচ্ছে লেয়ারের সংখ্যা বাড়ানো, কিন্তু তারা দেখতে পেলো যে লেয়ারের সংখ্যা বাড়ায় পারফরমেন্সটা ইমপ্রুভ করে না। তো এরপর তারা একটু ইনভেস্টিগেট করলো যে আসলে পারফরমেন্সটা ইমপ্রুভ কেন করতেছে না অ্যাকচুয়ালি। তো এরপর তারা দেখলো যে আসলে এটাই হচ্ছে মেইন রিজন, যে হচ্ছে শুরুর দিকে ওয়েটগুলো আসলে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, বা হচ্ছে শুরুর দিকে ওয়েটগুলো খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, হয় চেঞ্জই হচ্ছে না, নয় খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। তো এই সমস্যাটাই আসলে মেইনলি আমাদের আমাদের নিউরাল নেটওয়ার্কে ডিপ করার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তো এই যে ডিপ নিউরাল নেটওয়ার্ক যে বানাতে পারতেছি না এই সমস্যার জন্য, তো আমাদের এখন তাহলে সামহাও একটা মেকানিজম দরকার যার মাধ্যমে আসলে আমরা এই গ্রেডিয়েন্ট ভ্যানিশিং বা গ্রেডিয়েন্ট এক্সপোনেন্ট প্রবলেমটাকে এলিমিনেট করতে পারি বা সলভ করতে পারি। তো সেই সলিউশনটাই হচ্ছে আমাদের দেয় হচ্ছে এই যে রেজনেট আর্কিটেকচার, ঠিক আছে। আমরা এখন দেখবো যে কিভাবে রেজনেট আর্কিটেকচারের সলিউশনটা আমাদের দিয়ে থাকে, ঠিক আছে। তার সাথে আমার সাথে দেখি আগে এটা মুছে ফেলি আমি। আচ্ছা, ওই আগের নেটওয়ার্কটি আরেকবার একটু আঁকি। তো এটা হচ্ছে ওভার সিম্পলিস্টিক একটা ডায়াগ্রাম, হ্যাঁ, মানে জাস্ট হচ্ছে বোঝানোর জন্য। তো আমাদের এই কনসেপ্টটা সব ধরনের নেটওয়ার্কই আসলে অ্যাপ্লাই হবে আলটিমেটলি। আচ্ছা ঠিক আছে, তো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, গুড, আমি 8টা আঁকতে পারছি সামহাও। আচ্ছা, তো এখন দেখেন এটা হচ্ছে আমার এল। আচ্ছা 9টা হয়ে গেল আর কি। ঠিক আছে 9টা হোক, সমস্যা নেই, এটা হচ্ছে আমার লস ফাংশন। তো আমি একটা কাজ করি, আমি মনে করেন এইখান থেকে একটা কানেকশন আমি এখানে দিয়ে দিলাম। কানেকশন দেওয়া মানে কি বুঝতেছেন তো নাকি? যে এখানকার যে আউটপুটটা আছে, এখানকার আউটপুটটা আসলে আমার এখানেও আমি কি করবো, এখানে আমি সরাসরি পাস করে দেবো, মানে যোগ করে দিব আর কি, বুঝা যাচ্ছে? মানে এই যে এখানকার যে আউটপুটটা আর এখানকার যে আউটপুটটা, মানে এই দুটো জিনিস আমি যোগ করে এই সাইডে পাস করবো, বুঝা যাচ্ছে কি বললাম? তো এই জিনিসটা যদি আমি করি তাহলে সুবিধা কি হয় একটু বলি আমি। সুবিধাটা হচ্ছে আমরা কি জানি, আমাদের এই ওয়েটার প্রোডাক্টটা ধরে নিতে হবে আমাকে, আবার এই সাইডটাও নিতে হবে, তাই না? এগুলো যোগ করতে হবে না এখন? এই ডাব্লিউর আপনার ডেল ডাব্লিউ, সরি ডেল এল ডেল ডাব্লিউ বের করার জন্য মনে আসতো নাকি সবগুলো পাশে প্রোডাক্টটি আমাদের নিতে হয়, যে খেয়াল আছে? জি স্যার। তো আমরা সেই কাজটা তাহলে করবো। দেখেন এখন কিভাবে একটু খেয়াল করে দেখেন, এই পাথটা তো এমনিতেই আসলে আমাদের অবস্থা খুব খারাপ, কারণ হচ্ছে এটা একটা লম্বা পাথ, দিস ইজ এ লং পাথ। তো এখানে আসলে গ্রেডিয়েন্ট ভ্যানিশিং বা গ্রেডিয়েন্ট এক্সপোনেন্ট প্রবলেম থাকবে, তো সেটা ঠিক আছে, থাকলো, সমস্যা নেই। কিন্তু এই পার্টটা দেখেন, এই পার্টটা কিন্তু হচ্ছে খুবই শর্ট একটা পার্ট, তাই না? কারণ কি এখানে ওয়াক্ট 1 2 3 4 5, মাত্র 5টা কি আছে, মাত্র 5টা এখানে গুণ হবে, তাই না? এখানে মাত্র 5টা প্রোডাক্ট হবে। তো দেখেন এই যে যোগটা যে হইলো, এখানে দুটো জিনিস যোগ হচ্ছে, তাহলে একটা হচ্ছে যে প্রোডাক্ট না, আমি মনে করি যে এখানে সবই মনে করি 0.9, আমি আবার ধরে নিচ্ছি সবই 0.9 এখানে।
তার মানে এখানে আসলে যেটা হচ্ছে যে 0.9 টু দি পাওয়ার 9 প্লাস 0.9 টু দি পাওয়ার 5। তো এইটা হবে হচ্ছে আমার কি ডেল এল ডেল ডাব্লিউ এর মান। তাহলে যদিও এই সংখ্যাটা অনেক ছোট, যদিও এই সংখ্যাটা অনেক বেশি ছোট, কিন্তু এই সংখ্যাটা আসলে সেই ছোট জিনিসটাকে কি করতেছে, কম্পেনসেট করে দিচ্ছে, তাই না? তো এটাই হচ্ছে আসলে আপনার গ্রেডিয়েন্ট ভ্যানিশিং প্রবলেম দূর করার পদ্ধতি। এটা কি আমরা বুঝতে পারতেছি এই বিষয়টা? তার মানে আমরা আসলে কি করবো, আমরা নেটওয়ার্কটাকে এরকম করে একদম লিনিয়ার বানাবো না, মানে আগের লেয়ার থেকে যে পরের লেয়ারে ফেলে যাবে এই কাজটা আমরা করবো না। আমরা এবার কিছু কিছু ক্ষেত্রে যেটা করব, যে আমরা অনেক আগের লেয়ার থেকে অনেক পরের লেয়ারেও কিছু জিনিস পাস করে দিব। বলতে বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। এখন একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু আসলে গ্রেডিয়েন্ট এক্সপ্লোডিং প্রবলেমকে দূর করে না। আচ্ছা, কেন দূর করে না আমি একটু বলি। আমি এখানে জাস্ট এই জিনিসটাকে উল্টাই দিই, এখানে আমি 1.1 করে দিই। হ্যাঁ, 1.1 করে দিই। আর এখানে কি হবে, এখানে হবে হচ্ছে 1.1 টু দি পাওয়ার 9, ঠিক আছে, প্লাস হচ্ছে 1.1 টু দি পাওয়ার 5। তো দেখেন এই 5 কিন্তু আলটিমেটলি আমার কোনো ভূমিকা রাখলো, কারণ এই বড় সংখ্যাটাকে অলরেডি মানে আমার হাতে থেকে কারণে জিনিসটা বড় সংখ্যাটা, তাই না? কি মনে হয়? এটা তো আলটিমেটলি আমাদের থেকে গেল, এটা তো সলভ হলো না। তো এটা তো গ্রেডিয়েন্ট এক্সপ্লোরিং প্রবলেমটাকে সলভ করার জন্য একটা ওয়ে আছে, ওয়ে অ্যাপ্লাই করা হয়, সেটার নাম হচ্ছে, আমি নামটা লিখে দিই এখানে, গ্রেডিয়েন্ট ক্লিপিং। গ্রেডিয়েন্ট ক্লিপিং এর মানেটা কি একটু বলি। এর মানে হচ্ছে, যখনই আপনি দেখবেন যে কোনো একটা পার্টিকুলার গ্রেডিয়েন্ট, এটা তো একটা গ্রেডিয়েন্ট, তাই না? এটা একটা গ্রেডিয়েন্ট। যখনই আপনি দেখবেন যে কোনো একটা পার্টিকুলার গ্রেডিয়েন্টের ভ্যালু, যখনই আপনি দেখবেন কোনো একটা পার্টিকুলার গ্রেডিয়েন্টের ভ্যালু গ্রেটার দেন 1 হয়ে গেছে, তখন তাকে আপনি জোর করে 1 বানায় ফেলবেন। বুঝতে পারছেন? জি স্যার। এটা আসলে 1 যে হবে তা না, মানে এটা অনেকে আবার 5 দেয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে 5টাই বেশি ইউজ করা হয়, 5টা জনপ্রিয়। তো আপনারা মাঝে মাঝে দেখবেন যে অনেক পেপারের মধ্যে আছে যে we have applied gradient threshold of 5 for gradient clipping। ঠিক আছে, we have applied gradient threshold of 5 for gradient clipping। এর মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ডাব্লিউ এর জন্য যদি এরকম গ্রেডিয়েন্টের ভ্যালুটা যদি 5 এর চেয়ে বড় হয়, 5 এর চেয়ে বড় যে কোনো কিছুই হতে পারে, 13,000, 14,000, 1 লক্ষ, যাই হোক না কেন, সে তাকে জোর করে কি করে, জোর করে সে 5 বানায় দেয়। বুঝতে পারছেন? আর যদি 5 এর চেয়ে ছোট হয়, ছোট হলে তো কোনো সমস্যা নেই, ছোট হলে তো মানে গ্রেডিয়েন্ট ভ্যানিশিং প্রবলেম দূর করার জন্য আমাদের তো সিস্টেম আছে, সেটাই হচ্ছে যে স্কিপ কানেকশন। বুঝা যাচ্ছে? কিন্তু বড় হওয়া যাবে না, 5 এর চেয়ে বড় হলেই সে 5 করে দিবে জোর করে। তো এই হচ্ছে মোটামুটি আসলে আমাদের বেসিক সলিউশন। এবং এটা আসলে যখন থেকে সাজেস্ট, মানে খুবই সুন্দর সাজেশন আসলে এটা, মানে যে প্রবলেমটা প্রথম দেখতে পাইছে খুবই স্মার্ট ভাবেই দেখতে পাইছে আসলে, এবং খুব একটা স্মার্ট জিনিস। এবং এটা এখন সবখানে ইউজ হয়, মানে আপনি কম্পিউটার ভিশন বলেন, আপনি এনএলপি বলেন, সব জায়গাতে এটা ইউজ হয় এখন। তাহলে এটা খুবই সিম্পল একটা ডিসকভারি, আপনি নিজেও বুঝতেছেন যে আপনি নিজে কিন্তু মেশিন লার্নিং একদম নতুন একজন ব্যক্তি, কিন্তু আপনি কিন্তু নিজেই বুঝতে পারতেছেন যে এই বিষয়টা কি। কিন্তু আসলে আমি বলে দিলাম বলেই হয়তো আপনি বুঝতে পারতেছেন, কিন্তু হয়তো আমি না বললে আপনি হয়তো তখন বুঝতে পারতেন না হয়তো। তো যে প্রথমে জিনিসটা বের করছে তার অবস্থাটা ছিল অনেকটা এরকম, তাই কিন্তু কেউ বলে দেয়নি আসলে যে এই সমস্যাটা, যে মানে সে বুঝতে পারছে যে ঠিক আছে নেটওয়ার্ক অনেক বড় করলে মানে পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কেন যে হচ্ছে সেটা আসলে কেউ বুঝতেছিল না ঠিক মতো। তো একজন হঠাৎ করে মনে হলো যে আরে এটা তো আসলে আগের ওয়েগুলো আপডেট হচ্ছে না, আসলে তাদের র্যান্ডম থেকে যাচ্ছে ওয়েগুলা, এই জন্যই মোস্ট অফ এটা হচ্ছে। তো ঠিক আছে, তখন সে একটা কাজ করলো, সে স্কিপ কানেকশনের ব্যবস্থা করলো। সেরকম কিছু স্কিপ কানেকশন দিয়ে দেখলো যে আসলে কি অবস্থা হয়। এরপর সে দেখলো যে কিছুটা ইমপ্রুভ করে। এরপর সে হচ্ছে এক্সপ্লোরিং প্রবলেমটা দূর করলো দিক দিয়ে। এরপর দেখলো যে আরে এখন তো দেখি লেয়ারের সংখ্যা বাড়ালেই পারফরমেন্সটা ইমপ্রুভ করতেছে। বুঝতে পারছেন বিষয়টা? তো রেজনেট এর অনেক ভ্যারিয়েশন আছে, তার মধ্যে একটা বিখ্যাত ভ্যারিয়েশন হচ্ছে রেজনেট 101। তো রেজনেট 101 মানে হচ্ছে এখানে লেয়ারের সংখ্যা হচ্ছে 101টা। বুঝতে পারছেন? দেয়ার আর 101 লেয়ার্স ইন রেজনেট 101। এরকম অনেকগুলো ভ্যারিয়েশন আছে, রেজনেট 50 আছে, রেজনেট 150 আছে, এরকম অনেকগুলো আছে। তো এই যে এই সংখ্যাগুলো বোঝায় আসলে কতগুলো লেয়ার আছে সেটা।
বুঝতে পারছেন লেয়ারের সংখ্যাটা। আচ্ছা, তো এখানে একটা ছবি দেওয়া আছে দেখেন, এই যে যেমন এখানে হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ইনপুট ইমেজ, কনভলিউশন হয়েছে, এরপর এই যে আউটপুট যেটা আসলো এই লেয়ার থেকে, এই আউটপুটটা কি করা হলো, এই আউটপুটটাকে ধরে এখানে দিয়ে দেওয়া হলো। বোঝা যাচ্ছে? তার মানে হচ্ছে এই যে এটার যে আউটপুট আর এই যে আউটপুটটা এটা এক হয়ে যাবে। আবার সেম ভাবে এই আউটপুটটার সাথে আবার কি অনেক কিছুদিন পরে আরেকটা আউটপুট অ্যাড করে দেওয়া হয়। ঠিক আছে? তো এটা করলে সুবিধা কি হচ্ছে? সুবিধা হচ্ছে আমি যেটা বললাম সেটাই, যে গ্রেডিয়েন্ট গুলো এইভাবে ফ্লো হতে পারে। তাহলে এই যে একদম একটা শর্টকাট পাথ দিয়ে সে খুব সহজেই এখানে পৌঁছাতে পারে, গিয়ে পৌঁছা গ্রেডিয়েন্টটাকে 3 স্টেপে আপডেট করে ফেলতে পারে প্রোডাক্টলি। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। তো এখানে একটাই শর্ত, যেহেতু আমরা আসলে অ্যাড করে দিই, আমি আগেই বলছি যে হচ্ছে এই লেয়ারের যে আউটপুট আর এই মানে এই লেয়ারের যে আউটপুটটা আর এই লেয়ারের যে আউটপুট, এখান থেকে দেখাই আমি বরং, কারণ হচ্ছে এখানে মানে সব কিছু লেখা আছে। তো এই যে এই প্লাস কোথায়, তাই না? প্লাস মানে সবই কি ম্যাট্রিক্স না? সব হচ্ছে ম্যাট্রিক্স। স্যার কথা এখন ছিল স্যার। আচ্ছা, এখন কি ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে, মাঝখানে এখন একটু ঠিক আছে। কেটে গিয়েছিল স্যার। আচ্ছা, একটু বলেন তো কোন পর্যন্ত আমি বলেছিলাম? তো যে এই পিকচারটা এই যখন পিকচারটা শুরু মেট্রিক করেছিলাম। করছেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তখন ওকে, চলে ঠিক গেছে। আছে। তাহলে হচ্ছে আমি যেটা বলছিলাম যে এই যে একটা আগের লেয়ার থেকে একটা ইনপুট আসলো, তো এই ইনপুটটাকে আমি সামনে একটা লেয়ারে পাস করে দিলাম। তো এই ইনপুট আর এই ইনপুটকে আমার কি করতে হবে, অ্যাড করতে হবে, তাই না? ইনপুট না, সরি, আউটপুট। এটা একটা আউটপুট, আমি ভুল করে ইনপুট বললাম। তো এদেরকে আমার আসলে অ্যাড করতে হয়। এখন একটা কথা হচ্ছে যে আমাদের কিন্তু কনভলিউশন নেটওয়ার্কে বা সিএনএন এ সবই কি ম্যাট্রিক্স না? সবই তো ম্যাট্রিক্স। মানে আমাদের ইনপুট ম্যাট্রিক্স, আউটপুট ম্যাট্রিক্স সবই হচ্ছে ম্যাট্রিক্স। এখন দুটো ম্যাট্রিক্সকে অ্যাড করার শর্ত কি, কে বলতে পারবেন? মানে when can we say that we can add two matrices? আমরা কখন বলতে পারি যে দুটো ম্যাট্রিক্স অ্যাড করা যাবে? স্যার মানে ডিমেনশন সমান হইতে হবে। ডিমেনশন সমান হইতে হবে, রাইট। কাজে এটা একটু খেয়াল রাখতে হবে নেটওয়ার্ক ডিজাইনের সময়, যেন আমাদের সবসময় যেই যেই আউটপুটটাকে পাস করে নিয়ে আসতেছে সামনের দিকে, সেটার ডিমেনশন এবং হচ্ছে যেটা হচ্ছে ইমিডিয়েট আমার এখন আসতেছে, এই দুটো ডিমেনশন যেন সমান হয়। তার মানে একটা ডিমেনশন যদি হয় হচ্ছে মনে করেন 3 × 3 × 64, তাহলে আগে থেকে যেটা আসতেছে উপর থেকে, সেটার ডিমেনশন অবশ্যই সেম হইতে হবে। ঠিক আছে? ডিফারেন্ট হলে কিন্তু নেটওয়ার্ক কাজ করবে না। তো সেটা একটু খেয়াল রাখতে হবে, জাস্ট এটুকুই, আর কিছু না আসলে। তো এটা মোটামুটি আই হোপ মানে আমরা সবাই বুঝতে পারছি আর কি রেজনেটটা। তো আরেকটা আর্কিটেকচার নিয়ে আলোচনা করি, মানে এগুলো আসলে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে জিনিসগুলো বোঝা যায় আসলে নতুন কোনো কিছু আপনি কিভাবে চিন্তা করবেন। দেখেন, এটা কিন্তু খুব সিম্পল একটা মডিফিকেশন, তাই না? কিন্তু আলটিমেটলি খুব এফেক্টিভ একটা মডিফিকেশন এটা। আচ্ছা, তো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের গুগল নেট বা হচ্ছে ইনসেপশন। মানে এটা আসলে সেম জিনিস, মানে হচ্ছে গুগল নেট আর ইনসেপশন হচ্ছে সেম জিনিস। তো এক একটা নামে এখানে ইউজ করে। তো এটা পড়ার জন্য আমাদের আসলে কয়েকটা জিনিস আগে জানা লাগবে, আসলে বেশি দুটা জিনিস। একটা হচ্ছে প্যারালাল ব্রাঞ্চড কনভলিউশন, আর একটা হচ্ছে অক্সিলারি লস। এই দুটোর সম্বন্ধে আমাদের একটু আইডিয়া নেওয়া লাগবে আসলে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটা আইডিয়া নেই দুটোর সম্বন্ধে। ঠিক আছে, তো প্রথমে আমরা আসলে হচ্ছে প্যারালাল ব্রাঞ্চ কনভলিউশন জিনিসটা কি সেটা সম্বন্ধে একটা আইডিয়া নেই, তারপর আমরা আসলে অক্সিলারি লসে আসবো। তো ইনসেপশন বা গুগল নেট যেটাকে আসলে বলা হচ্ছে, সে আসলে এই ধরনের কিছু ছোট ছোট ব্লক নিয়ে গঠিত। ঠিক আছে, এই ধরনের ছোট ছোট ব্লক নিয়ে গঠিত মানে কি? মানে হচ্ছে এটা যেমন এটাকে যদি আমি চিন্তা করি যে একটা ব্লক, তো তো এরকম একটু সুন্দর করে রাখি। তো মনে করেন সামনে এরকম সেম একটা ব্লক আছে, ঠিক আছে? আপনাদের সামনে সিমিলার হচ্ছে আর একটা ব্লক আছে, ঠিক আছে? এরকম সামনে কয়েকটা ব্লক একসাথে একটা জোড়া রেখে, মানে একটার সাথে একটা জোড়া লাগায় আমরা আলটিমেটলি গুগল নেটটা তৈরি করে থাকি। কি বলতে বুঝতে পারছেন? মানে মনে করেন এই যে প্রিভিয়াস লেয়ার যে বলা হচ্ছে এখানে, তো এইটা মনে করেন আবার হচ্ছে পরের ব্লকের জন্য প্রিভিয়াস লেয়ার।
কি বলছে বুঝতে পারছেন? এই জিনিসটা তো সবুজ দিয়ে যেটা দেখানো হয়েছে। তো এখন এখানে আসলে কি করা হচ্ছে সেটা আমরা একটু দেখি। এখানে দেখেন মানে নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা যেটা করি যে একটা আমাদের মনে করেন যে ম্যাট্রিক্স আছে, তাকে আমরা একটা লেয়ার দিয়ে পাস করাই, তারপর একটা ম্যাট্রিক্স পাই, সেটাকে আমরা আবার একটা লেয়ার দিয়ে পাস করাই। মানে পুরো জিনিসটা হচ্ছে সিকুয়েন্সিয়াল একটা সিস্টেম, যে একটার পর একটা করে আসতে থাকে। কিন্তু এখানে আমরা সেটা না করে যেটা আমরা করতেছি সেটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে আমরা আসলে প্যারালালি কয়েকটা কয়েকটা কনভলিউশন ব্রাঞ্চ আমরা পাস করাচ্ছি। একটা হচ্ছে মনে করেন 1 into 1 কনভলিউশন ব্রাঞ্চ, এটা হচ্ছে স্পেশাল ডিমেনশন। আমরা জানি যে ফিল্টার সাইজ, তাই না? ফিল্টার সাইজ হচ্ছে এখানে 1, এখানে ফিল্টার সাইজ 1। এরকম কিছু 1 into 1 কনভলিউশনে পাস করানো হয়। তো এখানে 3 into 3 আছে। এরকম কিছু প্যারালালি কয়েকটা ব্রাঞ্চে পাস করানো হয়। পাস করানোর পরে এখান থেকে একটা আউটপুট আসে, এখান থেকে একটা আউটপুট আসে, এখান থেকে একটা আউটপুট আসে, এখান থেকে একটা আউটপুট আসে। এই যে চারটা আসলো আউটপুট ম্যাট্রিক্স, এই চারটা আউটপুট ম্যাট্রিক্সকে আলটিমেটলি জোড়া লাগানো হয়। তো আমরা জোড়া কিভাবে লাগানো হয় সেটা একটু পরে আসে। তার আগে প্রথমে একটু বলে নিই যে কেন আসলে এরকম প্যারালালি ব্রাঞ্চ করা হয়, সেটা একটু বলে নিই প্রথমে। আচ্ছা, প্যারালালি ব্রাঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে একটু দেখেন এখানে একটা ব্রাঞ্চে কি আছে, একটা ব্রাঞ্চে আছে হচ্ছে 1 into 1, মানে 1 মানে কি খুবই ছোট, তাই না? মানে 1 মানে কি মাত্র মাত্র এক সাইজের ফিল্টার, মানে এক ফিল্টার সাইজ তো কিছুই না আসলে, মানে একটা ব্লক জাস্ট, মানে আর কিছু না। তো একটা জিনিস দেখেন, আমি একটা ছবি বের করি, নর্মাল একটা প্রাকৃতিক দৃশ্য বের করি, ন্যাচারাল সিনারি। এই যে এটা না করে আমি আরেকটু ডিটেইল একটা ন্যাচারাল সিনারি বের করি। মনে করেন যে এটা খুব সুন্দর একটা ছবি, আমাকে ভালো লাগলো ছবিটা দেখে, এটাই বের করি। আচ্ছা, এটা ধরো একটু জুম ইন করলাম, হ্যাঁ। আচ্ছা, 200 পরিমাণে জুম ইন করি, এখানে আসি। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন ছবিটা? জি স্যার। আচ্ছা, এখন এই ছবিতে কিন্তু আসলে কয়েক ধরনের ফিচার আছে, হ্যাঁ। একটা হচ্ছে হাই লেভেল ফিচার, আর একটা হচ্ছে খুব লো লেভেল ফিচার। তো হাই লেভেল ফিচার জিনিসটা কি আসলে? হাই লেভেল ফিচার হচ্ছে যেমন হচ্ছে এই নিচের দিকে আমরা বুঝতেছি যে ঘাস টাইপের কিছু একটা আছে, উপরের দিকে হচ্ছে একটা লাল টাইপের আকাশ, ঠিক আছে? মানে লাল টাইপের আকাশ মানে হচ্ছে আমরা বুঝতেছি সন্ধ্যা মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বা হচ্ছে একদম ভোরবেলা, এরকম একটা দৃশ্য। তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা গাছ আছে বড়, আর এই সাইডে আছে হচ্ছে ক্ষেত। তো এগুলো হচ্ছে আসলে কি হাই লেভেল ফিচার, তাই না? আচ্ছা, এবং কিছু লো লেভেল ফিচারও আছে, যেমন হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটা একটু উঁচু, এখানে ঘাসগুলো হচ্ছে, এখানে একটু ছায়া আছে, এখানে একটু বেশি রোদ পড়ছে। তারপর সেরকম ভাবে গাছের মধ্যে যদি খেয়াল করি, গাছের মধ্যে এটা হচ্ছে গাছের গুড়ি। তারপর এই সাইডে হচ্ছে দেখা যাচ্ছে পাতা টাতাগুলো মরে গেছে। তারপর হচ্ছে উপরের দিকে ডালপালাগুলো ছড়াই পড়ছে। এই ধরনের কিছু ফিচার এখানে দেখতে পাচ্ছি। আর আকাশের দিকে খেয়াল করে বোঝা যাবে যে সূর্যটা মনে হয় ওই সাইড থেকে উঠছে, তাই না? এখান থেকে সূর্য উঠতেছে বা সূর্য ডুবতেছে, যেটাই বলি না কেন আমরা, এখান থেকে। আর হচ্ছে এই সাইডটা হচ্ছে সূর্য থেকে অনেক দূরে, এই সাইডে কিছু মেঘটেক আছে, হয়তো বা এই সাইডে বৃষ্টি হবে কিছুক্ষণ পরে, ঠিক আছে? এগুলো হচ্ছে লো লেভেল ফিচার। তো দেখেন, লো লেভেল ফিচার গুলো আমি বললাম এতক্ষণ, লো লেভেল ফিচার গুলো বোঝার জন্য আমাদের আসলে দরকার হচ্ছে কিন্তু ছোট ছোট ফিল্টার, তাই না? মানে আমি যদি বিশাল একটা ফিল্টার দিই এখানে, এই বিশাল ফিল্টার দিয়ে কি আমরা কি এই সূর্যের কোন দিক থেকে উঠতেছে, তারপর কোন দিকে হচ্ছে আপনার সূর্য কোন দিকে, মানে কোন দিক থেকে সূর্য অনেক দূরে, কোথায় মিলে এগুলো কি বুঝতে পারবো অনেক বড় বড় ফিল্টার দিয়ে? তা তো পারবো না। আবার মনে করেন যে আমি যদি হাই লেভেল কিছু ফিচার চাই, যেমন হচ্ছে আহ এটা আসলে কখনকার দৃশ্য, মানে কোন সময়কার দৃশ্য, এরকম জিনিসপত্র যদি আমি বুঝতে চাই, তাহলে আমাকে আসলে ওভারঅল পুরো আকাশটা আসলে দেখতে হবে। মানে ওভারঅল পুরো আকাশের দিকে আমাদের আসলে চোখ দিতে হবে আসলে। তখন আসলে এই যে আলাদা করে মেঘ বা আলাদা করে এই সাইড, এগুলো দেখলে আসলে হবে না। তো এই জন্য এটার জন্য দরকার কি? এটার জন্য দরকার হচ্ছে বড় বড় সাইজের ফিল্টার, তাই না? এটা বোঝার জন্য আমাদের বড় সাইজের ফিল্টার দরকার। তো এই যে আমাদের হাই লেভেল ফিচার এবং লো লেভেল ফিচার, লো লেভেল আর হচ্ছে হাই লেভেল ফিচার, আমাদের লো লেভেলের জন্য দরকার কি? স্মল ফিল্টার সাইজ, তাই না? স্মল ফিল্টার সাইজ। আর হাই লেভেলের জন্য দরকার হচ্ছে
লার্জ ফিল্টার, ঠিক আছে। তো আমাদের এই কারণে যেটা করা হয় যে এখানে ব্রাঞ্চিং করা হয় কয়েক, মানে যেমন এটা হচ্ছে একদম লো লেভেল, মানে হচ্ছে 1 into 1 শুধু, আর কিছুই নাই এখানে, সবচেয়ে লো লেভেল। তারপরে এই পার্টটা হচ্ছে মানে মিডিয়াম, এখানে 3 into 3 আছে। এই পার্টটা হচ্ছে একদম হাই, মোটামুটি হাই লেভেল। এখানে নর্মালি 9 into 9 হয়, মানে মানে কিছু কিছু ব্লক আছে যেখানে দেখবেন যে 9 into 9 কনফিগারেশন, ইট ইজ ভেরি বিগ। হ্যাঁ, আবার কয়েকটা ব্রাঞ্চে আপনি দেখবেন, যেমন এই ব্রাঞ্চটায় এখানে হচ্ছে জাস্ট পুরিং, মানে ম্যাক্স পুরিংটি হচ্ছে মেইন বিষয়, মানে হচ্ছে একটা ইমেজের মধ্যে মানে একদম ম্যাক্সিমাম, মানে মনে করেন যে ম্যাক্সিমাম যে ভ্যালুগুলো, মানে হচ্ছে যেগুলো হচ্ছে সিগনিফিকেন্ট পার্ট যেগুলো, সেগুলো বের করে নিয়ে আসা। তা আমরা এই কাজগুলো সিকুয়েন্সিয়ালি না করে চাচ্ছি যে একবারই করে ফেলতে, ঠিক আছে, একবারই এক লেয়ারের মধ্যে করে ফেলতে চাচ্ছি আমরা। তো এটাই হচ্ছে আসলে আমার ইনসেপশন ব্লকের মেইন মোটিভেশন, ঠিক আছে, যে প্যারালালি আমরা আসলে আমাদের লো লেভেল ফিচার, হাই লেভেল ফিচার, তারপরে সিগনিফিকেন্ট পার্ট, তারপর মিড লেভেল ফিচার, সবকিছুকে আমরা আসলে লার্ন করে নিয়ে আসতেছি, ঠিক আছে। এটুকু কি বোঝা যাচ্ছে? জি স্যার। এখন একটা বিষয় হচ্ছে যে এগুলো তো বুঝলাম সবই, কিন্তু এখন এদেরকে জোড়া লাগানোর বিষয়টা আসলে কি হবে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে আসলে আগে যেমন আমরা অ্যাড করে দিয়েছিলাম, মানে প্লাস করেছিলাম, তো এবার আর প্লাস জিনিসটা আসলে হবে না। প্লাস জিনিসটা কেন হবে না? কারণ আমরা আসলে চাচ্ছি যে সবগুলাকে রাখতে, মানে এখান থেকে যে আউটপুটটা আসছে এটা আমরা আলাদা করে রাখতে চাচ্ছি, এটা আমরা আলাদা করে রাখতে চাচ্ছি, মানে সবগুলো যেন আমাদের থাকে আর কি। এখন আপনি যদি সবগুলো যোগ করে দেন, তাহলে তো আসলে সবগুলো মিশে গেল, তাই না? মানে যোগ করে দেওয়া মানে কি, সবগুলো মিশে ফেলা না, একসাথে যোগ করে দেওয়া মানে, তখন তো আসলে ইন্ডিভিজুয়ালিটি জিনিসটা থাকলো না। তো আমরা যেন যোগ করবো না কখনোই, আমরা এখানে জোড়া লাগাবো, বিষয় কনক্যাটিনেট। সো দেয়ার ইজ এ কন্ডিশন ফর কনক্যাটিনেশন। কন্ডিশনটা হচ্ছে, একটু বড় করে লেখাটা, স্পেশাল dimensions have to be same। তার মানে কি, মনে করেন যে এখান থেকে যেই আউটপুট প্র্যাকটিসটা আসলো তার ডিমেনশন মনে করেন হচ্ছে 10 into 10, ঠিক আছে। আচ্ছা, এখন চ্যানেল সংখ্যাও আছে, এটা আমি ধরে না আপাতত হচ্ছে 20 এমনি, কিন্তু এটা হচ্ছে মেইন বিষয়। 3 into 3 তেও কি, 3 into 3 থেকে যেটা বের হলো এখানে, এটা মনে করেন হচ্ছে, এটাও 10 into 10 হইতেই হবে কিন্তু, ঠিক আছে, এই পার্টটা সেম হইতেই হবে, স্পেশাল ডিমেনশনটা। আর এখানে মনে করেন আছে 30, এটা ধরলাম যে আবার 10 into 10, এটা হতেই হবে, কিন্তু মনে করেন যে 10ই আছে এখানে। আর এখানে আমি ধরলাম যে 10 into 10 into 5, ঠিক আছে। আচ্ছা, এখন এই চারটা ম্যাট্রিক্সকে আমার কি করতে হবে, এই চারটা ম্যাট্রিক্সকে আমার এখন কনক্যাটিনেট করতে হবে, মানে জোড়া লাগাতে হবে। তো কিভাবে আমি জোড়া লাগাবো চারটা ম্যাট্রিক্সকে? খুব সহজ। এই যে 20, এগুলা কি, 20 30 10 20 গুলো আসলে কি, 5, এগুলো হচ্ছে চ্যানেল, তাই না? এগুলো হচ্ছে চ্যানেল। তা আমি যেটা করব, আমি আসলে এই যে 10 into, এটা মানে কি আসলে, এটা মানে হচ্ছে যে 10 into 10 সাইজের 20টা জিনিস পিছনে পিছনে আছে, মানে একটা পিছনে আরেকটা আছে। এই যে একটা 10 into 10, এই যে আরেকটা 10 into 10, আরেকটা 10 into 10, এরকম কয়টা আছে? এরকম 20টা, তাই না? এখন এখানে 10 into 10 into 30 মানে কি, এর মানে হচ্ছে এখানে পিছনে পিছনে কয়টা আছে? 30টা আছে না, 10 সাইজের। জি স্যার। এখন আমি কি করব, আমি আসলে 20টার পিছনে এই 30টা লাগাই দেবো, বুঝতে পারছেন কি করব? এখানে তো 20টা ছিল, পিছনে পরপর 20টা ছিল এখানে, এর পিছনে আমি আরো 30টা আমি জোড়া লাগাই দেবো, তার পিছনে আবার এই 10টা জোড়া লাগাই দেবো, তার পিছনে আবার এই 5টা জোড়া লাগাই দেবো। তাহলে আলটিমেটলি কি হলো, 10 into 10 into কত, 65। 65। কারণ কি, কারণ সবগুলোই এখন পরপর বসানো আছে। তার মানে আসলে আমি যেটা করলাম, 10 into 10 সাইজের মোট কয়টা ফিল্টার এখন আমার কাছে আছে? 20 + 30 50 + 10 60 + 5 হচ্ছে 65। এই হচ্ছে সেই 65। তো এই যে ম্যাট্রিক্সটা আমি তৈরি করলাম, এটাকে আমি আসলে আলটিমেটলি এখান থেকে বের করব। বোঝা যাচ্ছে বিষয়টা? ইয়েস স্যার। এখন এখানে তাহলে কিন্তু আমার লো লেভেল ফিচারও আছে, সব মিড লেভেল গুলোও আছে, হাই লেভেল গুলোও আছে,
প্লাস হচ্ছে সিগনিফিকেন্ট পোর্শন যেগুলো প্রতিটা ইমেজের বা ফিচার ম্যাট্রিক্সের সেটাও আসলে আমাদের আছে। এখানে আমরা কোনোটার সাথে বিষয় ফেলতেছি না। এখন আমরা আসলে পরবর্তী লেয়ারে সবগুলো ইনফরমেশন আসলে আমরা এখন ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আসলে ইনসেপশন ব্লকের মেইন মোটিভেশন। আরেকটা মোটিভেশন আছে, এটা আমি এখানে উল্লেখ করিনি, এটা আপনাদের মানে পরীক্ষার জন্য লাগবে না, জাস্ট আপনারা আগ্রহী হলে দেখে নিন। সেটা হচ্ছে প্যারামিটার এফিসিয়েন্সি। প্যারামিটার এফিসিয়েন্সি, তো এটা আপনারা দেখবেন, একটু গোল করে দেখতে পাবেন যে এই নেটওয়ার্ক গুলোর প্যারামিটারের সংখ্যা হচ্ছে খুব কম, মানে অনেক লেয়ার দেওয়া সত্ত্বেও এখানে দেখা যায় যে প্যারামিটারের সংখ্যাটা আসলে অনেক কমায় আনা সম্ভব হয়। ঠিক আছে, অনেক বেশি কমায় আনা সম্ভব হয়। দেখা যাচ্ছে প্যারামিটারের সংখ্যা হচ্ছে 4.6 মিলিয়ন বা এই টাইপের। তো আপনারা কিন্তু অলরেডি জানেন যে VGA16 নেটওয়ার্ক যখন আমরা পড়েছিলাম, VGA16 এর প্যারামিটার ছিল হচ্ছে 138 মিলিয়ন। সো কম্পেয়ার টু 138 মিলিয়ন, 4.6 মিলিয়ন ইজ ভেরি ভেরি লো, তাই না? তো দেখা যায় যে মাত্র 4.6 মিলিয়ন প্যারামিটার নিয়েই এই গুগল নেট আসলে আপনার VGA16 হচ্ছে ভালো পারফর্ম করে। বুঝতে পারছেন আমি কি বললাম? যেটা কিনা হচ্ছে খুবই ভালো আমাদের জন্য, কারণ যত বেশি প্যারামিটার তত বেশি রান টাইম, তত বেশি স্টোরেজ স্পেস। ঠিক আছে, মানে প্যারামিটার বাড়লেই কিন্তু অটোমেটিক্যালি আপনার রান টাইম বাড়বে, তারপরে স্টোরেজ করার জন্য জায়গা বাড়বে, সবই বাড়বে আসলে। তো আমি যদি মাত্র 4.6 বা 5 মিলিয়ন প্যারামিটার দিয়ে যদি আসলে 138 মিলিয়নের চেয়ে ভালো কোনো রেজাল্ট আনতে পারি, তো দ্যাটস ভেরি গুড, তাই না? দ্যাটস ট্রিমেন্ডাসলি গুড, ঠিক না? বিষয়টা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এখন এখন আমি তবুও একটু আলোচনা করি যে আসলে কিভাবে আসলে কমানো হয়। মানে আমি বেসিক জিনিসটা বুঝাই দিই আপনাদেরকে। এটা আসলে আপনাদের পরবর্তীতে আমি যখন পড়াবো যে অবজেক্ট ডিটেকশন, তখন লাগবে এই কনসেপ্টটা আপনাদের। এখানে একটু মুছে দিই জাস্ট। সেটা হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান কনভলিউশনের আইডিয়াটা। ঠিক আছে, ওয়ান ইন্টু ওয়ান কনভলিউশনের আইডিয়াটা আপনাদের বুঝতে হবে আসলে। তো এটা আসলে দেখে মনে হয় যে খুবই বেইম একটা বিষয়, যে ওয়ান ইন্টু ওয়ান কনভলিউশনের কি দরকার। তার কারণ হচ্ছে এটা তো জাস্ট একটা ব্লক, মানে একটা ব্লকের উপর কনভলিউশন আবার কি, মানে আমরা তো জানি যে 2 ইন্টু 2 মানে কি। 2 ইন্টু 2 মানে হচ্ছে এরকম একটা ব্লক নিয়ে কনভলিউশন করা। তো ওয়ান ইন্টু ওয়ান মানে তো আসলে জাস্ট একটাই ব্লক, আর তো কিছু নাই এখানে। তো এটা মানেটা আসলে কি? ঠিক আছে, তো আমরা এই জিনিসটা একটু এখন এক্সপ্লেন করবো। ঠিক আছে, তো এটা আমি একটু মুছে দিই। তো আমি ধরলাম যে আমার কাছে, একটু বড় করে রাখি, 5 ইন্টু 5 বানাবো, 1 2 3 4 5। 1 2 3 4 5, আচ্ছা 5টা হইলো। তো এখন আমি ধরলাম যে এরকম পিছনে আরো অনেকগুলো আছে। ঠিক আছে, আমি সবগুলো আঁকলাম না, জাস্ট 3টা আঁকলাম, এখানে ডট ডট দিয়ে দিলাম। তো আমি ধরলাম যে আমার এই জিনিসটা ডিমেনশন হচ্ছে, মনে করেন যে কত, 5 ইন্টু 5 ইন্টু মনে করেন 256, হুইচ ইজ ভেরি বিগ, তাই না? মানে মোটামুটি ভালোই তো বড় এটা, তাই না? কি মনে হয়? ভালোই বড়। আচ্ছা, তো আমি আসলে চাচ্ছি না যে এত বড় একটা জিনিস নিয়ে কাজ করতে। ঠিক আছে, আমি চাচ্ছি হচ্ছে এটাকে একটা ছোট করে আনতে চাচ্ছি। আমি স্পেশালি হচ্ছে আমি এই পার্টটাকে ছোট করে আনতে চাচ্ছি। চাচ্ছি হচ্ছে এত এত চ্যানেল নিয়ে কাজ করা সম্ভব নয় আমার পক্ষে আসলে। এখন দেখেন, চাইলেই কিন্তু আমি আসলে একটা চ্যানেলকে কমায় আনতে পারি না। কারণ চ্যানেল কমালে আসলে কি হয়? চ্যানেল কমালে আমি ইনফরমেশন লস করবো না? If we reduce number of channels, then we shall actually lose some significant level of information, যেটা আমাদের আসলে পারফরমেন্সের জন্য খুবই ক্ষতিকর। আমরা যেটা করব, আমরা আসলে মানে নিজের মতো করে বানায় টানায় আসলে কমাবো না আসলে চ্যানেলের সংখ্যা, বরং আমরা রিডাকশনটা যেটা করবো সেটা হচ্ছে লার্নিং বেসড রিডাকশন করবো আমরা। লার্নিং বেসড রিডাকশন, তো সেটা আসলে কিভাবে করব সেটাই এখন আমাদের আলোচনার মূল বিষয়। তো লার্নিং বেসড রিডাকশনের জন্য যেটা আসলে ইউজ করা হয় সেটাই হচ্ছে আসলে ওয়ান ইন্টু ওয়ান কনভলিউশন। এটা একটা সুন্দর নাম আছে, আপনি অনেক জায়গায় পাবেন সেই নামটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভলিউশন। কি বললাম? পয়েন্ট ওয়াইজ কনভলিউশন।
ঠিক আছে? আচ্ছা, তো এখন পয়েন্ট ওয়াইজ কনভলিউশন কিভাবে আসলে লার্নিং বেস চ্যানেল রিডাকশন করে, এটাকে চ্যানেল রিডাকশন বলি, চ্যানেল কথাটা উল্লেখ করি এখানে, কারণ আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে চ্যানেলের সংখ্যাটা রিডিউস করা। আচ্ছা, তো এখন দেখেন আমি যদি এখানে একটা 1:1 কনভলিউশন যদি করি, হ্যাঁ, তাহলে আমাকে একটু বলেন তো 1:1 কনভলিউশনে আসলে কি হবে, মানে কনভলিউশনের সাইজটা কি হবে? আপনারা কিন্তু অলরেডি পড়ছেন এটা, যে আমরা কত সাইজে কনভলিউশন করবো, তাহলে 1:1 কত হবে, এটা 1:1 এখানে যেহেতু 256 আছে, কাজে এখানে কত হইতে হবে, 256। কারণ হচ্ছে আমাকে আসলে যখন 1:1 বসাবো যখন এখানে, তখন আমাদেরকে আসলে পিছনে সবকিছু কি কভার করতে হয়, এটা কি মনে আছে সবার? জি স্যার। তাহলে আমি যেটা করবো, আমি আসলে 1:1 256 করবো। তাহলে আমার যেটা হবে যে এখান থেকে এই পুরাটা থেকে আসলে আমার একটা আউটপুট আসবে, তারপর এই পুরাটা থেকে আমার একটা আউটপুট আসবে, এভাবে প্রত্যেকটা স্পেশাল ডিমেনশনে গিয়ে আমরা আসলে প্রত্যেকটা স্পেশাল ডিমেনশনে গিয়ে আমরা আসলে একটা করে কি পাবো, আমরা একটা করে আউটপুট পেয়ে যাবো। আর আলটিমেটলি এখান থেকে আমরা কি পাবো, আমরা এখান থেকে পাবো হচ্ছে আমরা একটা 5x5 সাইজের একটা কি ম্যাট্রিক্স। কারণ হচ্ছে প্রত্যেকটা থেকে যদি একটা করে আসে আউটপুট, এই চ্যানেল থেকে একটা আসলো, এই সব চ্যানেল থেকে একটা আসলো, আলটিমেটলি কয়টা আসবে হচ্ছে 5x5 সংখ্যক, তাই না? তো এখন আমরা তো আর একটা ফিল্টার ইউজ করি না, একটা ফিল্টার আমরা ইউজ করি, আমরা তো একটা ইউজ করি না, আমরা কয়টা ইউজ করি, বেশ অনেকগুলো ইউজ করি। তো আমার যেহেতু উদ্দেশ্য হচ্ছে যে চ্যানেলের সংখ্যা কমানো, কাজে আমি যেটা করবো, আমি একটু কমা ইউজ করবো, তাই না? মানে আমি ফিল্টার কিন্তু একটু কমা ইউজ করবো। কমা মানে কি, ধরলাম যে আমি 32টা ফিল্টার ইউজ করলাম, আমি 32টা 1:1:256 সাইজের ফিল্টার আমি এখানে ইউজ করলাম। তাহলে এখানে থেকে কত আসবে আলটিমেটলি, লাস্ট এখানে 32 আসবে না, কারণ 32টা এই ধরনের আউটপুট আমার দেওয়া হবে, আলটিমেটলি আসবে। এটা তো আমরা আসলে আগের দিন পড়েছিলাম যে কিভাবে আসলে নেটওয়ার্কের ডিমেনশন গুলো ঠিক করতে হয়। এটা কি মনে আছে আমাদের সবার, এই জিনিসটা কি আমরা ক্লিয়ার? কারো কোনো কোয়েরি থাকলে কোয়েরি করতে পারেন। আচ্ছা, তো এখন এই যে আমরা বানাই ফেললাম যে 5x5x256, একে আমরা ধরে একটা এটা তো লার্নিং বেস কনভলিউশন, লার্নিং বেসটি হলো, কারণ এই যে আপনার 1:1:256 সাইজের যে 32টা ফিল্টার, এই ফিল্টারের সবগুলো ওয়েটই আসলে লার্ন করা হবে আলটিমেটলি। মানে এসব ওয়েট গুলো কিন্তু আমরা জোর করে দিয়ে দিব না, এগুলোকে আসলে লার্ন করতে হবে। তো কাজেই এখানে যেটা হবে আলটিমেটলি এফেক্টিভলি আমরা আসলে আমাদের ফিচারের সংখ্যা, মানে আমাদের এই ম্যাট্রিক্সের সাইজ, ফিচার ম্যাট্রিক্সের সাইজ অনেক কমায় ফেললাম, তাই না? এবং আমরা যে কমায় ফেললাম, এতে আমরা যেটা ইউজ করলাম সেটা হচ্ছে একটা পয়েন্ট ওয়াইজ কনভলিউশন। এখন দেখেন এই যে লেয়ারটা, এই লেয়ারে কিন্তু আসলে প্যারামিটার সংখ্যা অনেক কম। এই লেয়ারে কয়টা প্যারামিটার আছে, মাত্র 32x1x1 কত, 56। তো 1x1 কিন্তু ফাও, এদের কোনো আসলে ভ্যালু নাই, এটা হচ্ছে ফাও ভেসে আসছে। এই 32x256 খালি হবে, যেটা ভ্যালু, যেটা আসলে খুব বেশি কিছু আসলে আসবে না, ঠিক আছে? আর যখনই আমি আসলে আমার ফিচার ম্যাট্রিক্সের সাইজ রিডিউস করে ফেললাম, তো এরপরে কিন্তু এখন আমি যখন কনভার্সন করবো, মনে করেন আমি এখন 3x3 কনভার্সন করবো, ঠিক আছে? এখন এই 3x3 কনভার্সন যদি আমি এখানে করতাম, মানে এখানে যদি আমি এটার উপর যদি আমি করতাম, তাহলে আমার প্রতিটা ফিল্টারের সাইজ কত হইতো, 3x3 বলেন তো আপনারা একটু, কত হইতো এখানে, কয়টা চ্যানেল হইতো এখানে 3x3? হ্যালো, হ্যালো, ক্লাসে কেউ আছেন নাকি? মানে না বুঝতে পারলে বলেন, কারণ মানে এভাবে সামনে আগে লাভ নিয়ে আসেন, না বুঝতে পারলে। 256 হবে। হ্যাঁ 256 হবে। তাহলে হচ্ছে এখানে আমার ফিল্টারের সাইজ হচ্ছে 3x3x256, কিন্তু এখানে আমি যখন 3x3 করবো তখন আমার ফিল্টারের সাইজ কত হবে, 3x3x32, which is a huge reduction, ঠিক আছে? মানে ঠিক আছে, আমি জানি যে আমার এক্সট্রা কিছু প্যারামিটার চলে আসলো, দিস আর এক্সট্রা প্যারামিটারস,
কিন্তু এই এক্সট্রা কিছু প্যারামিটার মানে সামান্য কিছু প্যারামিটারের বিনিময়ে এই এক্সট্রা সামান্য কিছু প্যারামিটারের বিনিময়ে আমরা আসলে একটা বিশাল একটা উইন করলাম। তো এই জিনিসটাকে আমরা আরেকটু বিস্তারিত দেখি, এগুলোর উপর মুছে দিয়ে আমি আরেকবার দেখাই পুরো জিনিসটা। ক্যালকুলেটর আছে কারো হাতে? ক্যালকুলেটর নেন, নিয়ে আমরা একটু দেখি, ঠিক আছে? আমার মনে হয় সাকিব মাহমুদ মনে হয় আমাকে এতক্ষণ বলছিল, তাই না, ফলাফলগুলো ওই যে 0.1 to the power 100 বাই টাইপের জিনিসগুলো। সাকিব কি আছেন নাকি, বা কিভাবে আমার সাথে কমিউনিকেট করেন? ক্যালকুলেটর আছে আছে না? আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমি ধরলাম যে কোনো ধরনের পয়েন্ট ওয়াইজ কনভলিউশন আমি করবো না। প্রথমে ধরে নিলাম যে কোনো ধরনের পয়েন্ট ওয়াইজ কনভলিউশন আমি করবো না, একদম পুরোপুরি এটা বাদ। এটা ছাড়া কি হয় সেটা একটু দেখি। তো এর উপরে আমি সরাসরি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে 3x3 কনভলিউশন, তাই না? 3x3 কনভলিউশন। তো যেহেতু আমার এখানে 256টা আসলে এখানে চ্যানেল আছে, কাজে আমাকে আসলে 3x3x256 এই সাইজের ফিল্টার আমাকে ইউজ করতে হবে। এবং ধরলাম যে আমার ফিল্টারের সংখ্যা হচ্ছে 32টা, ঠিক আছে? তাহলে আমাকে একটু বলেন দেখি যে এখানে আসলে এখানে তো আসলে আলটিমেটলি একটা কিছু আসবে আউটপুট হিসেবে। আমি ধরলাম যে এটা একটা সেম কনভলিউশন, আমি ধরলাম যে সেম কনভলিউশন করছি। তো সেম কনভলিউশনে আমরা জানি যে যে এই এফিশিয়েন্ট ডিমেনশনে কোনো চেঞ্জ হয় না, কাজে এখানে 5x5 হবে, ইনটু হবে হচ্ছে 32, কারণ হচ্ছে 32টা ফিল্টার এখানে আছে, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এখন আমাকে একটু বলেন যে প্যারামিটার সংখ্যাটা কত হবে এখানে? হাউ মেনি প্যারামিটারস আর देयर ইন দিস লেয়ার? এখানে প্যারামিটার হচ্ছে 32 ইনটু 3 ইনটু 3 ইনটু 256। হ্যাঁ, শোয়েব একটু আমাকে বলেন তো কত আসে এটা? 73728। 73728, ওকে। এটা হচ্ছে আমাদের আসলো, শিওর তো নাকি মোটামুটি? আচ্ছা, জি স্যার। তাহলে এটা আসলো, এটা আমি রেখে দিলাম, ঠিক আছে, এটা আমি রেখে দিলাম, এটা থাকে এখানে, ওকে। তাহলে আমি এবার যেটা করব, এবার হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভলিউশন সহ আসলে কি অবস্থাটা হয় সেটা আমরা এখন দেখি। এটা এখন ক্রসার নাই, এটা এখন রাইট হবে। তাহলে আমি প্রথমে যেটা করব 1x1x256 সাইজ, এবং হচ্ছে আমি বলতেছি এখানে ফিল্টার হচ্ছে 32টা। তাহলে এখান থেকে একটা আউটপুট আমার আসবে, এটা সেম কনভলিউশন, অবশ্যই আমি সবখানেই বলতেছি সেম কনভলিউশন। সো এখানে আমাদের আপাতত যেটা আসবে 5x5x32। এখন আমাদের তো আসলে উদ্দেশ্য ছিল 3x3 কনভলিউশন ইউজ করা, তো এর উপর করি এখন একটা ইউজ 3x3x32 সাইজের ফিল্টার লাগবে এখানে আমার, যেহেতু হচ্ছে এখানে 32 আছে। আর ধরলাম যে 32টা ফিল্টার আমি ইউজ করলাম, তাহলে আমার আলটিমেটলি আউটপুটটা যদি সেম হয়, এটা যদি সেম হয়, তাহলে আমার 5x5x32 আসবে। তো আগেরবারও কিন্তু আমার আসলে এটাই আসছিল, তাই না? মনে আছে আগেরবার কিন্তু এটাই আসছিল আমাদের আউটপুট হিসেবে, রাইট? তো এখন আমরা দেখি যে প্যারামিটারের সংখ্যা কত আসলে, হাউ মেনি প্যারামিটারস আর দেয়ার। আচ্ছা, প্রথমে হচ্ছে এখানে এটা দেখি আমরা, এটা এখানে কতগুলো আছে? 32 ইন্টু 256। আমি আর 1x1 লিখলাম না, কারণ 1x1 তো দেয়া না দেয়া আসলে সমান। প্লাস হবে কিছু, প্লাস হচ্ছে এই পার্টটুকু, এই পার্টটুকুতে কতগুলো আছে? 32 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 32। বলেন তো কত আসে যোগ, এটা করলে এটা যোগ করে কত আসে বলেন তো? 17408। 17408। আচ্ছা, এখন ভাগ করেন দেখি, এটাকে এটা দিয়ে ভাগ করেন দেখি, একটু এই জিনিসটাকে জিনিসটা দিয়ে ভাগ করেন। মনে হয় 4, মানে 4-এর বেশি আসবে নাকি? 468, হ্যাঁ 4-এর বেশি আসবে, 4 পয়েন্ট সামথিং আসবে। 4.224। 4.24, আচ্ছা, ওকে, 4.24। তাহলে আমরা আমাদের প্যারামিটারের সংখ্যা কতগুলো রিডিউস করলাম? 4.24 টাইমস রিডিউস হয়ে গেল না প্যারামিটারের সংখ্যা? জি স্যার। বোঝা যাচ্ছে প্যারামিটারের সংখ্যা কিভাবে রিডিউস হয়? এই জন্যই দেখবেন প্রত্যেকটা ব্লকই দেখেন প্রথমেই আছে কি 1x1 কনভলিউশনটা আছে প্রথমে, এরপরে 3x3 আছে, দেখছেন? এই যে এখানে দেখেন প্রথমে 1x1, তারপরে 5x5, ঠিক আছে? এখানে কেবলমাত্র খালি 1x1 নাই, এর কারণ হচ্ছে এটা তো ম্যাক্স পুলিং। ম্যাক্স পুলিং এখন প্যারামিটার থাকে,
না। থাকে না। কাজে এখানে ম্যাক্স পুলিং এ যেহেতু কোনো প্যারামিটার নাই, কাজে এখানে প্যারামিটারের সংখ্যা বাড়ার কোনো সম্ভাবনাও নাই। কাজে এখানে 1-to-1 দেওয়া হয়নি আগে, বুঝতে পারছেন? তা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো খুব ভালো মতো দেখবেন, কারণ এখানে দেখছেন যে আমি অনেক কিছু কিন্তু করলাম। আপনাদের কিন্তু আমি বলতে পারি পরীক্ষায় বা অ্যাসাইনমেন্টে যে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে এখন বুঝায় বলো যে পয়েন্ট ওয়াইজ ফর্মুলেশন ইউজ করলে কি হবে, আর হচ্ছে পয়েন্ট ওয়াইজ ফর্মুলেশন ছাড়া যদি আমি করি একটা 3x3 ফিল্টারে তাহলে কি হবে, একটু দেখাও আমাকে প্যারামিটার সংখ্যাগুলো ক্যালকুলেশন করে। তখন আপনি এভাবে দেখাতে পারেন আর কি, এটা বুঝতেই পারবেন। এটা তো কোনো রকেট সায়েন্স না, কোনো জাস্ট যোগ বিয়োগ গুণ করতেছি, এখানে কোনো ডিফারেন্স ইন্টিগ্রেশনের কোনো ব্যবস্থা নাই এখানে, ঠিক আছে? তো সাইডে এগুলো দিয়ে নেই আসলে, কারণ সাইডে এগুলো দিলে বেশি কমপ্লেক্স হয়ে যায় আসলে। এই জন্য আমি লেকচারের মধ্যেই রাখছি এগুলো, যেহেতু এখন তো ভিডিও লেকচার, সো কোনো সমস্যা হবে না আশা করি। তো এটা আমি এখানে দেখি না, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে প্যারামিটার এফিসিয়েন্সি বিষয়টা, ঠিক আছে? প্যারামিটার এফিসিয়েন্ট এভাবেই আসলে প্যারামিটার আর কি কমতে থাকে আসলে ধীরে ধীরে, ঠিক আছে? আলটিমেটলি তো এই পর্যন্ত কি আমরা মোটামুটি ক্লিয়ার, মানে প্যারালাল ব্রাঞ্চিং বিষয়টা, প্যারামিটার এফিসিয়েন্সি বিষয়টা, এটুকু কি আমরা মোটামুটি বুঝতে পারছি? জি স্যার। তো প্যারালাল ব্রাঞ্চিং এবং প্যারামিটার এফিসিয়েন্সি এখানে দুটো কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্যারালাল ব্রাঞ্চিং এর বিষয়টা, আর একটা হচ্ছে এই যে প্যারামিটার এফিসিয়েন্সি থ্রু পয়েন্ট ওয়াইজ কনভলিউশন, ঠিক আছে? এর আগে কিন্তু কেউ কখনোই এই যে 1-to-1 কনভলিউশন ইউজ করতো না মানুষ, মানে এটা সব কথা না। দেখেন আপনি আমি কিন্তু কখনো ইউজ করতাম না, কারণ মানে একটা ব্লক নিয়ে করে কি লাভ আছে, মানে লাভটা কি? একটু একটু বড় বড় যদি ব্লক না হয় দেখতে ভালো লাগে না, তাই না? দেখতে ভালো লাগে না, কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু এটা যে আসলে এরকম একটা পোটেনশিয়াল ইউজ আছে, যে লার্নিং বেস রিডাকশন যে হচ্ছে এটার মাধ্যমে করা সম্ভব। তো এই জিনিসটা আসলে যার মাথায় প্রথম আসছে অবশ্যই তাকে একটা ধন্যবাদ দিই হয়, ঠিক আছে? দেখেন খুব সিম্পলিস্টিক আইডিয়া, হ্যাঁ খুবই সিম্পল আইডিয়া, কিন্তু ম্যাসিভলি মানে ইম্প্যাক্টফুল বিষয়, ঠিক আছে? এখানে একটা জিনিস আপনাদের দেখাই। আচ্ছা আমি একটু বেশি বড় করে ফেলছি এটা, ঠিক আছে? তার নাম কি গোয়িং ডিপার উইথ কনভলিউশনস, সার্চ দিই। আচ্ছা এখানে দেখেন, এখানে সাইটেশন হচ্ছে 29,527 সাইটেশন, হ্যাঁ। এখন আপনাদের ইউনিভার্সিটিতে মনে হয় হাইয়েস্ট সাইটেশন আছে মনে হয় এখন ফরিদ স্যার, মোস্ট প্রবাবলি। ওনার সব মিলে সাইটেশনই হচ্ছে 1400, সব মিলে মানে যত বিভাগ সারা জীবনে করছে ওনার সব মিলে সাইটেশন হচ্ছে 1400 সামথিং। আর এখানে এই পেপারটা সাইটেশন হচ্ছে 29,000 সামথিং, ঠিক আছে? আমাদের বইটা একজন স্যার আছে, ওনার সাইটেশন হচ্ছে 3,000-এর মতো। তো দেখেন একজন রিসার্চারের সারা জীবনে সাইটেশন হচ্ছে 3,000, আর একটা পেপারের সাইটেশন হচ্ছে 29,000-এর বেশি। জাস্ট একটা পেপার, নাথিং এলস। কিন্তু আইডিয়া কিন্তু এমন না যে খুবই মানে একদম জটিল কোন আইডিয়া, যে এটা কারো মাথা থেকে আসা খুব মুশকিল, অনেক ম্যাথমেটিক্স, এরকম না আসলে বিষয়টা। বিষয়টা হচ্ছে যে মানে জিনিসটাকে একটু পারসিভ করা আর কি, মানে পারসেপশন দিয়ে বোঝা আর কি, যে আসলে এখানে কি চেঞ্জ করলে আসলে কি হতে পারে। এটা আসলে হঠাৎ করে আসবে না, মানে আপনি যখন একটা জিনিস নিয়ে ডিবেট ঢুকবেন বা কাজ করতে থাকবেন, তখন আপনার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসবে যে আচ্ছা এটা তো করে দেখা যায়, কিন্তু এটা করে কি হয় আসলে। বিষয়টা আসলে এরকম আসলে, হ্যাঁ। তো কম্পিউটার সায়েন্সের রিসার্চ গুলো আসলে এরকমই, মানে এটা ম্যাথমেটিক্স এর মতো এত কঠিন কিছু না আসলে, যে মানে একদম দিনের পর দিন না খেয়ে দিয়ে বসে বসে ফর্মুলার পর ফর্মুলা লিখবেন, বোর ভর্তি হয়ে যাবে, এরকম না আসলে। এখানে এখানে sort of your intuition, your intuition has to work properly, then you will be good to go, I think. তো আমাদের আরেকটা জিনিস বাকি থেকে গেল, সেটা হচ্ছে অক্সিলারি লস। এখানে চলে আসি আমরা এখন। তো এটা নিয়ে কখনো আসলে কথা বলা হয়নি, তো এখন এটা হলো আপনাদের নতুন একটা বিষয়, আমি দেখাই একটু। নর্মালি আমরা আসলে কি করি দেখেন, এটা হচ্ছে আমার ইনপুট লেয়ার, এরপরে আমাদের থাকে হচ্ছে লেয়ার 1, হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2,
আমি জাস্ট নর্মাল ডিনোমিনেটরের কথা বলছি আর কি, মানে মানে এখানে কোনো আমি কনভলিউশন আনতেছি না আপাতত, সিম্পল ভাবে বলতেছি। লেয়ার 3 এটা হচ্ছে হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2, হিডেন লেয়ার 3, আর আরো একটা দিই, হিডেন লেয়ার 4 দিলাম, আর ফাইনালি এখানে হচ্ছে আমার আউটপুট লেয়ার। ঠিক আছে, ও দিয়ে প্রকাশ করল, আচ্ছা আউট দিলাম এখানে। তো আমাদের এইভাবে আসলে ইনফরমেশন ফ্লো হয়। আচ্ছা, এখান থেকে আমরা আউটপুটটা বের হয়, এখান থেকে ইনপুটটা দিচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা না, এটা তো ইনপুট লেয়ার, এখান থেকে ইনপুট দিচ্ছি। ওকে, ঠিক আছে। তো আমরা কি করি তাহলে? আমরা এখানে একটা লস ফাংশন ডিফাইন করি না, মনে আছে আমাদের? এখান থেকে আমরা একটা লস ফাংশন ডিফাইন করি। জি স্যার। তো এই আউটপুটটাকে আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে প্রাইমারি আউটপুট। কি বলবো? প্রাইমারি আউটপুট, কারণ এই আউটপুটটাই আলটিমেটলি আমরা আসলে এই আউটপুট নিয়ে আমরা কাজ করবো আলটিমেটলি। হ্যাঁ, কিন্তু আমরা যদি চাই, আমরা আসলে শুধু প্রাইমারি না, আমরা চাইলে সেকেন্ডারি আউটপুট ডিফাইন করতে পারি। সেটা কিরকম? আমরা চাইলে এই যে লেয়ারটা আছে, এই যে লেয়ারের যে এখান থেকে যেটা বের হয়ে গেল, এটাকে আমরা কি করতে পারি? আমরা ধরে নিয়ে আসতে পারি, নিয়ে আমরা আরেকটা লেয়ার দিয়ে পাস করাতে পারি। এটাকে আমি ধরতে পারি হচ্ছে কি আরেকটা আউটপুট, যেটা কিনা কি সেকেন্ডারি। ঠিক আছে, সেকেন্ডারি। তো আপনি যদি চিন্তা করেন যে বানার যে হচ্ছে মনে করেন যে 10টা ক্লাস আপনার কাছে আছে, 10 ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম, 10 ক্লাস ক্লাসিফিকেশন, তাহলে আমাকে একটু বলেন দেখি যে আমাদের আউটপুট লেয়ারে কয়টা নোট থাকবে? 10 নোট থাকবে? জি স্যার। 10টা। তো এখানে 10 নোট থাকবে, এবং আমরা কি অ্যাক্টিভেশন ইউজ করি? আমরা ইউজ করি সফটওয়্যার অ্যাক্টিভেশন, এটা আমরা জানি মোটামুটি। তো এই যে এখানে যেটা আমি করছি, এটা হুবহু সেমই থাকবে, এখানেও সফটওয়্যার থাকবে, এখানেও হচ্ছে আমার এই যে এরকম 10টা থাকবে, এখানে 10। এখান থেকেও আলটিমেটলি আমাদের লস ক্যালকুলেশন হবে। কি বলতে বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা আসলে মানে করে লাভটা কি? মানে এখান থেকে একটা লস বেরোচ্ছে, এখান থেকে আবার আরেকটা সিগন্যাল লস বেরোচ্ছে, এটা করে আমাদের লাভটা আসলে কি? আমরা আসলে চাচ্ছি কি যে এই যে আমাদের প্রথম যেটা যে হিডেন লেয়ার, এরা আসলে আরেকটু শিখুক, মানে এরা ইন্ডিপেন্ডেন্টলি বুঝুক যে আসলে আউটপুটটা ঠিক মতো আনতে হলে আসলে কি করা লাগে। আমি বোঝাতে পারতেছি কি বললাম? মানে মনে করেন অনেক বাবা মা আছে যারা আসলে ছেলে মেয়েদের মানে একটু ইন্ডিপেন্ডেন্ট করে মানুষ করতে চায়, এরকম তো অনেকে আছে। যেমন দেখা যায় যে ক্লাস 3-4 থেকেই বলে যে ছেলেকে বলে যে তুমি নিজেই তোমার স্কুলের বেতনটা পরিশোধ করো, বা ব্যাংকে গিয়ে নিজেই একটু বেতনটা দিয়ে আসো। ঠিক আছে, এটা বলে। এখন ওই বাবা মা চাইলেই কিন্তু এগুলো কিন্তু নিজেও করে দিতে পারে, তাই না? মানে নিজের পক্ষে করে দেওয়া সম্ভব, কিন্তু নিজে করে দিচ্ছে না কেন? যেন ছেলেটা হচ্ছে একটু ইন্ডিপেন্ডেন্ট হয় বা একটু কনফিডেন্ট হয়, তাই না? তো এই যে ছেলের উপর ছেড়ে দেওয়া, এই এই ছেলের উপর ছেড়ে দেওয়ার কাজটাই হচ্ছে এই যে এই অক্সিলারি, মানে এই যে হচ্ছে এই লসটা, সেকেন্ডারি আউটপুটটা, এটা না হচ্ছে অক্সিলারি লস। আসলে অক্সিলারি কথাটা আমি উল্লেখ করে দিই, অক্সিলারি লস। এতে আসলে কি হয়? এতে আসলে এই যে আগের যে জায়গাগুলো আছে, এরা আরেকটু কনফিডেন্ট হয়, আচ্ছা তাহলে আমাদের ওয়েবটাকে এভাবে ট্রিম করলে আসলে we will be more likely to reach our correct outputs. বুঝা যাচ্ছে কি বললাম? জি স্যার। তো এখন গ্রেডিয়েন্টটা তাহলে ফ্লো কিভাবে হবে? তাহলে গ্রেডিয়েন্ট কিন্তু দুই দিক থেকে ফ্লো হবে, কিন্তু খেয়াল করে। একটা দিক হচ্ছে এইটা, ঠিক আছে, মানে মানে এই এই যে লেয়ার গুলো আছে, এগুলোর জন্য তো আসলে মানে খালি এই লসটাই খালি হিসাব হবে, মানে এই লসের হিসাবটা এখানে আসবে, কারণ হচ্ছে এটা তো আসলে পিছনের দিকে, তাই না? মানে এখান থেকে তো আর সামনের দিকে তো যাবে না লস, মানে এটা ব্যাক প্রপাগেশন, সব জায়গায় হচ্ছে ব্যাকে। এটা এটা কিভাবে ভুল করেন না, আবার অনেকে আছে যে আরে কি জানা এখান থেকে মনে হয় এখানেও মনে হয় ফ্লো হবে, ফ্লো হবে না কিন্তু। কারণ কি? আমাদের আমরা কি ইউজ করতেছি? ব্যাক প্রপাগেশন। তার মানে হচ্ছে ব্যাকে যাবে সবকিছু। তার মানে হচ্ছে এখানে যে ওয়েট গুলো আছে, এগুলোর জন্য কিন্তু এগুলোর জন্য কিন্তু এই লসটাই আমাদের ইউজ হচ্ছে। কিন্তু যেগুলো একটু পিছে, মানে যারা একটু ব্যাকওয়ার্ড, মানে এদেরকে আমরা ধরতে পারি হচ্ছে অনেক অনেক শ্রেণীগোষ্ঠী থাকে না একটা দেশে, যে যারা একটু ব্যাকওয়ার্ড, মানে যাদের অবস্থা আসলে খুব একটা ভালো না, মানে মনে করেন যে মনে করেন যে সেখানে আসলে খুব একটা আধুনিক সুবিধা পৌঁছায়নি আর কি, তারা রাজধানী থেকে অনেক দূরে। মানে মনে করেন যারা আমাদের দেশে যারা উপজাতিরা আছেন, যেমন সাঁওতাল, মারমা, তো ওনারা থাকেন হচ্ছে হচ্ছে পাহাড় পর্বতে, ওখানে কিন্তু ইন্টারনেট সুবিধা বা ওখানে স্কুল কলেজের সুবিধা কিন্তু ঢাকা শহরের মতো কিন্তু এত বেশি নাই, তাই না?
আপনি যদি মনে করেন যে ওখানকার লোকদের উন্নতি ঘটানো দরকার, তাহলে অবশ্যই আপনাকে সেখানেও কিন্তু এক্সট্রা আলাদা করে ফ্যাসিলিটি দিতে হবে, বা তাদেরকে আপনাদের কিছু কোটা দিয়ে বা যেভাবেই হোক তাদের কিছু যে উন্নয়ন, তাদেরকে উন্নয়নের দিকে সমৃদ্ধ তাদেরকে করতে হবে আপনার আসলে, তাই না? তাছাড়া তো সম্ভব না। তো এই জন্য আসলে এরা যেহেতু একটু ব্যাকওয়ার্ড, মানে এরা যেহেতু পিছনে আছে, কাজে ওদের ওরা যদি সামনে আগায় যেতে পারে সমান সুবিধা নিয়ে, এই জন্য ওদেরকে আমরা এই লস দিয়েও আপডেট করবো, এই সাইড দিয়েও আমাদের গ্রেডিয়েন্ট যাবে, প্লাস হচ্ছে এই সাইড দিয়েও কি যাবে, গ্রেডিয়েন্ট যাবে। বুঝা যাচ্ছে? দুইটা ওয়ে এখন এখানে তৈরি হয়ে গেল। সেটা ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। তা আপনি যদি চান, আপনি কিন্তু লস দুটা না, খালি 3টা 4টা 5টা 6টা আপনি ডিফাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা অ্যালাউ করে আপনাকে, টেনসরফ্লো কেনা দুটোই অ্যালাউ করে। ঠিক আছে? আমরা মেইনলি এই লস মাল্টিপল ডিফাইন করি হচ্ছে তখনই যখন হচ্ছে এই যে ধরনের অক্সিলারি লস আমরা যখন দিই, মানে মনে করেন যে এই লেয়ারটা, মনে করেন যে নেটওয়ার্কটা অনেক ডিপ, মনে করেন মানে এখানে মনে করেন 100টা মনে করেন এখানে লেয়ার আছে, তখন আমরা চাইলে এরকম মনে করেন ঠিক মনে করেন প্রতি 20 লেয়ার পর পর আমরা মনে করেন একটা করে এরকম অক্সিলারি লস দিতে পারি। প্রথম 20 লেয়ার পরে একটা, তারপরে 20 লেয়ার পরে আরেকটা, ঠিক আছে, তারপরে 20 লেয়ার পরে হচ্ছে আরেকটা, এরকম। তাহলে যেগুলো হচ্ছে একদম ব্যাকওয়ার্ড যেগুলো, সেগুলোর ক্ষেত্রে 5টা লস ফাংশনে কি হবে, কাজে লাগবে। যেটা হচ্ছে আরেকটু সামনে, সেটা ক্ষেত্রে 4টা লস ফাংশন কাজে লাগবে। যেটা আরেকটু সামনে তার ক্ষেত্রে 3টা। আর যেগুলো হচ্ছে একদম অ্যাডভান্স, মানে একদম আউটপুট লেয়ারের কাছাকাছি, তাদের ক্ষেত্রে কেবলমাত্র প্রাইমারি লস যেটা, সেটাই কাজে লাগবে। বোঝা যাচ্ছে কি বললাম? জি স্যার। তো এই আইডিয়াটাই আসলে কাজে, এই আইডিয়াটা আসলে আমি আমার মাস্টার থিসিসে কাজে লাগাইছি আসলে। তো এটা আসলে খুব একটা চমকপ্রদ একটা আইডিয়া। ইনফ্যাক্ট এই আইডিয়াটা নিয়ে আসলে এখনো মানুষ কাজ করে পাবলিশ করে ভালো ভালো। হ্যাঁ, তো রিসেন্টলি মানে ল্যাঙ্গুয়েজ মডেলিং এর উপর ট্রান্সফর্মার খুব জনপ্রিয়তা ফেলছে আসলে। তো ট্রান্সফর্মার একটা খুবই ডিপ মডেল আর কি গুগল আর কি করছে, প্রপোজ করছে, যেটার মধ্যে তারা আসলে খুবই বেশি পরিমাণে অথরাইজ লস ব্যবহার করছে আসলে, যেহেতু ট্রান্সফর্মার যেহেতু ডিপ, যেহেতু বলতেছি আমি সেহেতু, এবং তারা খুব ভালো ফলাফল পাইছে আসলে। কিন্তু ওই অক্সিলারি মানে লস হাইড করতে হলে যেহেতু আসলে লেয়ারের সংখ্যা বাড়ে, আবার সো প্যারামিটারের সংখ্যা কিছুটা বাড়বে, দ্যাটস ইস্যু। প্যারামিটারের সংখ্যা কিছুটা বাড়বে, বাট স্টিল মানে প্যারামিটারের সংখ্যা কিছুটা বাড়লেও পারফরমেন্স ভালো ইমপ্রুভ করে। আর প্যারামিটারের সংখ্যা কন্ট্রোল করার জন্য তো আমাদের মানে 1:1 তো আছে কনভলিউশন, এত বেশি ঝামেলা হয় না আসলে। তো আমাদের ইনসেপশনে এই জিনিসটা ইউজ করা হয় আসলে। দেখেন এখানে আমি একটু জুম ইন করি এখানে, একটু ঘোলা হয়েছে জিনিসগুলো কারণ পিএনজি ইমেজ তো ফেটে গেছে। তো এই দেখেন এখানে হচ্ছে, এটা হচ্ছে একটা ইনসেপশন ব্লক, রাইট? এটা একটা ইনসেপশন ব্লক। তো এই ইনসেপশন ব্লক থেকে দেখেন আমরা একটা কি করতেছি, আমরা একটা লস বের করে নিয়ে আসতেছি। এরপরে আবার একটা ইনসেপশন ব্লকে কিছু আমরা করি নাই, এরপরে এটা তো কিছু করি নাই, এখান থেকে আবার আমরা মেইন যে লস সেটা আমরা বের করছি। তো এখানে জাস্ট একটা ছোট, মানে এটা এত ছোট না আসলে ইনসেপশন, মানে এখানে একটা ছোট মানে একটা ছোট পার্ট দেখানো হয়েছে, বোঝা যাচ্ছে যে পিছনে আরো অনেক কিছু আছে। তো এরকম আরো অনেকগুলো হইতে পারে আর কি, মানে এমনও হইতে পারতো যে আপনি চাইলে এখান থেকে একটা লস বের করতে পারতেন। ঠিক আছে, মানে কয়েকটা ইনসেপশন ব্লক পরপরই আপনি আসলে এরকম অক্সিলারি লস দিবেন। এটাই হচ্ছে মেইন আইডিয়া। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। তো এটাই আসলে হচ্ছে অক্সিলারি লস। তো আমরা যখন নেক্সট ক্লাসে আসলে পড়বো অক্সিলারি ডিটেকশন, তখন আমরা অক্সিলারি লস ইউজ করবো না আর আপাতত, কিন্তু তখন আমরা মাল্টিপল লস অবশ্যই ইউজ করবো। মানে হতে পারে না যে একটা নেটওয়ার্ক মনে করেন যে কিছু ইনপুট নেয়, নিয়ে সে আসলে দুটো জিনিস প্রেডিক্ট করে, একটা মনে করেন যে একটা ক্লাস প্রেডিকশন দেয়, আর সে মনে করেন যে একটা মনে করেন যে রিগ্রেশন, মানে হচ্ছে আমি একটা উদাহরণ দিই এইসব কথাবার্তা না বলে। মনে করেন যে সে বলে হচ্ছে একজন লোক, সে কি ধনী না গরিব, মানে সে কি রিচ নাকি পোর, এটা হচ্ছে একটা আউটপুট। আর আরেকটা হচ্ছে তার ডায়াবেটিসের মাত্রা, লেভেল অফ ডায়াবেটিস, লেভেল অফ ডায়াবেটিস। ঠিক আছে, আর ইনপুটটা কি, ইনপুটটা হচ্ছে মনে করেন যে আমাদের ফুড হ্যাবিট, তারপর হচ্ছে ক্যালোরি ক্যালোরি বার্ন। ঠিক আছে, এরকম কিছু আমাদের ইন্ডিকেটর আছে ইনপুট ফিচারে। আমাদের এগুলো দেখে বলতে হবে যে এই লোক কি রিচ নাকি পোর, সেটা বলতে হবে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে তার ডায়াবেটিসের লেভেল কত আসলে, এটা বলতে হবে। দুটা কিন্তু ভিন্ন আউটপুট, তাই না? তো একটা নেটওয়ার্ক দিয়ে আপনি চাইলে 2টা আউটপুট বের করে আনতে পারেন, মানে এই সেম কনসেপ্ট এখানে। মানে তাহলে এখানে কি হবে, এখানে এখানে একটু আমি জাস্ট মুছিয়ে জিনিসটা।
এখানে তার আউটপুট লেয়ার হবে দুইটা, একটা হচ্ছে এই জিনিসটা কি, এই আউটপুটটাকে আমি আসলে এই একটা লেয়ারে পাস করাবো, এটা হচ্ছে একটা আউটপুট, আউটপুট 1। এটা কি আবার আরেকটাতে পাস করাবো লেয়ারে, সেটা হচ্ছে আউটপুট। বুঝা যাচ্ছে? এবং দুটার জন্য দুটো ভিন্ন লস হবে, এটা হচ্ছে L1 লস, এটা হচ্ছে L2 লস। এখন দুটো লসের প্রভাবই আসলে পুরো নেটওয়ার্ক জুড়ে পড়বে আসলে। তো আমরা হয়তো এতদিন ভাবছিলাম যে লস মনে হয় একটা বেশি ডিফাইন করা মনে হয় কবিরা গুণা, বা এটা মনে হয় করা যাবে না মনে হয়। আসলে এরকম কিছুই না, আপনি চাইলে একাধিক লস ডিফাইন করতে পারেন বাই ডিফাইনিং মোর দেন ওয়ান আউটপুট লেয়ার। ঠিক আছে, সো এটা কোনো প্রবলেম না আসলে। তো আমাদের কি আজকে লেকচার মোটামুটি ক্লিয়ার? দেখেন পেজ কিন্তু মাত্র দুইটা, কিন্তু আসলে অনেক কিছুই বুঝাইছি আজকে। ঠিক আছে, তো লেকচারটা দেখাটা খুবই ইম্পর্টেন্ট এখানে। জি স্যার। তো এগুলা কিন্তু খুবই কোর কনসেপ্ট মেশিন লার্নিং এর। তো অনেকেই আছে দেখবেন অনেক কিছু ইউজ করে ফেলতেছে, একদম দেখবেন যে প্রোডাক্ট সব করে শেষ অবস্থা। কিন্তু যদি জিজ্ঞেস করেন যে ভাই অক্সিলারি লস জিনিসটা আসলে কি, বা এখানে কিভাবে কাজ করে ইনসেপশন ভিজি বা গোল নেট তো কিভাবে কাজ করতেছে, বলবে যে ভাই আমি তো জাস্ট কেটাস দিয়ে লোড করছি, লোড করে চালাইছি, আমি তো যা কিছু জানি না। তো এটা আসলে মানে আপনি বুঝতেছেন যে এগুলো না বুঝলে আসলে মানে ওই ধরনের মানে সবারই একটা ড্রিম থাকে আসলে, মানে যারা রিসার্চ ফিল্ডে যায় বা যারা এরা নিয়ে কাজ করে সবার একটা ড্রিম থাকে যে আমি আসলে ওই ধরনের একটা ব্যাপার করবো, আমি আমার সারা জীবনে একটা ব্যাপার থাকবে যেটা আসলে ওই ধরনের একটা ব্যাপার, ওই কোন লেভেলের একটা ব্যাপার, এটা থাকে, সবার ড্রিম থাকে একটা। তাহলে আপনি যদি ওর কনসেপ্ট নাই জানেন, তাহলে তো জীবনেও হবে না আপনার এরকম ব্যাপার, কখনোই হবে না এটা। কিন্তু আপনি যদি আসলে কোর কনসেপ্ট গুলো জানেন ভালো মতন, তাহলে হয়তো বা একটা পর্যায়ে আপনি কিছু একটা বের করে ফেলতেও পারেন, যেটা কিনা আসলে আপনার নাম পুরো পৃথিবীতে উজ্জ্বল করবে। এটা সত্যি কথা, ট্রু। এবং এবং দেখেন আমরা যেমন এখন এই যে এই আইডিয়াটা যেমন এখন সবাই ইউজ করতেছে, আমি ইউজ করছি, আরো অনেকে ইউজ করতেছে সারা পৃথিবী। হ্যাঁ, তো কাজে অবশ্যই এটা একটা হিউজ কন্ট্রিবিউশন অবশ্যই, কারণ এটা থেকে এখন বহু মানুষের উপকার হচ্ছে আসলে, আমি ফিল্ড এনহ্যান্স হয়েছে পুরোপুরি। ঠিক আছে, তাহলে আমাদের সিএনএন এর পার্ট কিন্তু মোটামুটি শেষ। সিএনএন এর পার্ট বলতে হচ্ছে সিএনএন এর ক্লাসিফিকেশন যে বিষয়টা, মানে ক্লাসিফিকেশন পার্টটা মোটামুটি শেষ। তা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার সিএনএন, এটাই পড়াবো আসলে। তো এখানে আছে, এটা কিন্তু এতটা ইজি হবে না আসলে। এই জন্য আমি যেটা সাজেস্ট করব, মানে আপনারা জানি যে আপনারা অনেক বিজি আর কি আপাতত, কারণ হচ্ছে আপনাদের অনেক এখন অ্যাসাইনমেন্ট থাকে আসলে, এটা বলে কোনো লাভ নাই। তো তবুও আর কি যদি সম্ভব হয় তাহলে একটু লেকচার গুলো দেখে আসলে হয়তো অসুবিধা হবে, সিনিয়র লেকচার গুলো দেখে আসলে। ঠিকই আপনাদের এটা হচ্ছে problem। আর একটা রিমাইন্ডার দিয়ে দিই, শনিবার কিন্তু আপনাদের প্রেজেন্টেশনের ভিডিওটা আপলোড করে ফেলতে হবে শনিবারের মধ্যে, ওটা যদি খেয়াল থাকে আর কি। আচ্ছা, ফারদার আবি খান, মুনাব্বার হোসেন, Yes, sir. রাজতি, নীরব মাহমুদ, Yes, sir. জাবের খান, আবু আম্মার, ইশরাক ইবনে হাসান, ফারজানা ইয়াসমিন, Present, sir. ফাহাদ হাসান, সাদাত হোসেন, নাহিয়ান পাঠান, আবিদুর রহমান, রণবীর দেবনাথ। রণবীর কি আসছেন? আচ্ছা, ওকে। তারিক আহমেদ, Yes, sir. আব্দুর রহমান, Yes, sir. মাহবুব রহমান, Present, sir. সাবরিনা অয়ন, Yes, sir. শাহরুখ আমিন, Yes, sir. তানজিদুল আহাদ, আরাফাত রহমান, Yes, sir. আসছেন বিমাহের হোসেন, ফারহানা খান, আবু সিয়াম, Present, sir. সাকমতে আসছেন, আব্দুল্লাহ নাইম। স্যার বাসায় কারেন্ট গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কেউ আসছে এখানে প্রেজেন্ট দেওয়া হয় নাই, এটা কেউ আছেন? আবিদুর রহমান আছে স্যার, কারেন্ট চলে গেছে। কে কে আয়োজন কে বললেন? আবিদুর রহমান আছি স্যার। কত নম্বর আপনি সিরিয়ালটা? স্যার 171275। 275। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কেউ?
স্যার নাহিয়ান পাঠান। আচ্ছা, আর কেউ আছেন? ঠিক আছে, আপনাদের কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করতে পারেন, তাহলে আমরা ক্লাস শেষ করবো আর কি।